আচ্ছা, যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতায় আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসের 11 তারিখে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল স্যার। তো এক কথায় ভিসার মেয়াদটার জন্য গিয়ে থেকে আসা যাতে পরবর্তী সময় ভিসা পাওয়া যায়, আর সেকেন্ড অফ অল আমি একটু আল্লাহ রাস্তায় গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছিল শুভাশিস নামে ভাইয়ের, শুভাশিস দা আর কি। তার সাথে আমি কন্ট্যাক্ট করি যে আসতে বলি তাকে কলকাতায়, তার সাথে আমার দেখা হয় এবং তারই বাবার ঘটনা, আজকে ঘটনা শেয়ার করব। খুব ছোট না, খুব বড় না। তো শুভাশিস তার বাবাকে আমার সামনেই নিয়ে আসে এবং তার বাবা এখন এই পেশায় নাই আর কি রাসেল ভাই। তো ঘটনাটা ঘটে 2003 সালে। তো শুভাশিস দ্বারা হচ্ছে এক ভাই এক বোন, আর তিনি একজন কলকাতায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আর তার বাবা তাদের সাথেই থাকে একসাথে। তো শুভাশিস দা যখন জন্ম হয় তখন তার মা মারা যান, জন্মের দিন 2 ঘন্টা পরেই মারা যান। তো এরপর থেকেই তার বাবা 2003 সালে, এরপর থেকেই তার বাবা এই পেশায়। এটাও অনেক আগের থেকে, প্রায় 88-89 থেকে আর কি এই পেশায়। তো এই পেশায় 2003 সালে এরকম ঘটনা সে ফেস করবে এবং 2008 সালের পর থেকে তিনি আর এই কাজগুলো করেন না। হ্যাঁ, পেশায় তিনি একজন ডোম। অনেকে ডোমের ঘটনা চেয়েছিলেন, এই জন্য কলকাতায় যে ডোমের ঘটনা নিয়ে আসতে হলো। তো তিনি রেগুলারলি ওনার ওই যখন থেকে কাজ শুরু করেন আর কি, ওই হাসপাতালে থেকে থেকে কাজগুলো করতেন। তো দিনের প্রতিদিনই এতই যে লাশ আসতো, এতই যে পোস্টমর্টেমে তাকে লাশের কাটাছেঁড়া করতে হতো এমন কিছু না, কিন্তু কাটাছেঁড়া করতে হতো তাকে। বিভৎস বিভৎস লাশ দেখে তিনি অভ্যস্ত। তো ঘটনার দিন এরকমভাবে যে প্রতিদিন তার লাশ আসে সে যায় তা না, এটা মনে করেন এটা একটা মর্জির মতো হয়ে গেছে যে আমার আজকে ভালো লাগছে আজকে যাই, এরকম একটা আর কি। আর থানার কল আসলে তো কোনো কথাই নেই, যেতে হবেই। তো যাই হোক, সেদিন ঘটনার দিন আর কি সকাল 8টা একটা লাশ আসে এবং তার আগের দিন তাকে থানায় কঠিন ডিউটি দিতে হয়েছে, থানায় থাকতে হয়েছে পুলিশের সাথে। তো সেদিন সকাল 8টা একটা লাশ কেটে তিনি বিশ্রামে চলে যান। সেই হাসপাতালে একটা বিশ্রাম ব্যবস্থা আছে, কলকাতারই কোনো একটা হাসপাতালের ঘটনা বলছি। আর যে ঘটনা বলছি তার নাম হচ্ছে অধিশঙ্কর এবং তিনি হচ্ছে মানসিংহপুর থেকে। তো তার বাড়ি হচ্ছে মানসিংহপুর। তো তিনি সেদিন লাশ কেটে ঘুমিয়ে পড়েন এবং বিকালবেলা আবার তার ঘুম আসে। তো তার অ্যাসোসিয়েটস আছে, তাকে জাগিয়ে তুলেছে এবং সবাই লাশ কাটতে পারে না রাসেল ভাই, স্কিল হ্যান্ড লাগে, বেশ অনেকদিন ধরে কাজগুলো করছে, সে লাশ কেটে অভ্যস্ত। কত বিভৎস রাসেল ভাই, কত বিভৎস দরকার আপনি বলে যে আমার জীবনের, উনি তার জীবনের মানে বিভৎস থেকে বিভৎসতর লাশ কেটেছে। সে ছাদ থেকে পড়ে যাওয়া, ট্রেনের মাথা আলাদা হয়ে যাওয়া, বডি দ্বিখণ্ডিত হওয়া, গুলির কেস, মার্ডার কেস, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার লাশ তো রাসেল ভাই কাটার কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু থেকেই এভিডেন্স পাই, তখন লাশের ডিএনএ টেস্ট করার লাগে। যাই হোক, হোয়াট এভার। তিনি বললেন যে 8টার লাশ কাটার পরে বিকাল 5টা একটা লাশ আসে। সেই লাশটা হচ্ছে প্রথম 8টাটা সুইসাইড কেস আর 8টাটা হচ্ছে মার্ডার কেস, একসাথে 2 জনের লাশ আসে এবং 2 জনের লাশ কাটতে হয়। তো মোটামুটি সে মনে করেন টায়ার্ড হয়ে গেছে। তো ডোমদের অ্যাটিটিউডের কথা আর আমি নাই বলি, সবাই মোটামুটি কোনোভাবে জানে ডোমদের অ্যাটিটিউড কীরকম হতে পারে, তাদের চালচলন কীরকম, তাদের চলাফেরা কীরকম, তাদের অভ্যাস কীরকম। তো যাই হোক, সে বিকাল 5টার পরে 2টা লাশ কাটতে কাটতে রাত্রে 8:30 বেজে যায় এবং তিনি একটু রেস্ট নিতে থাকেন ওই মুহূর্তে। তার ভাষ্য মতে আসলে উনি বলতে থাকে যে আসলে আমি তো ঘটনা বলেছি এটা হচ্ছে তার জীবনের কাজকর্মের শেষ করার পরে। মনে করেন রাসেল ভাই যে বিশ্বাস করে না ম্যাক্সিমামই, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এবং তিনি আমাকে ঘটনা বলার সময় দেখলাম যে বারবার ইতস্তত বোধ করছে আমি বিশ্বাস করছি কিনা। তো যাকগে সে বলল যে আচ্ছা, আমি আমার 8:30টার ঘটনা, 8:30টার দিকে চলে যাই। হঠাৎ করে একটা লাশ আসে, আমাকে কল দিয়ে দৌড়ে নিয়ে আসে। লাশটা আসে, ইমিডিয়েটলি দেখতে হবে। তো আমি আমার লাশ কাটার ঘরে যাই, যাওয়ার পরে সেটা দেখি যে একটা হোগলা দিয়ে পেঁচানো লাশ। আমি হোগলাটা খুলি, তো আমার এই রুমের মধ্যে খালি ফরমালিনেরই গন্ধ। তো তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তার কেমন জানি মাথা ঘোরাতে থাকে, মানে যে আজকে যা হচ্ছে সেটা হচ্ছে তার অভ্যাসের বাইরে। তো সেই যখন হোগলাটা খুলে দেখলো যে একদম দ্বিখণ্ডিত, 2 পাশে একদম সমানভাবে দ্বিখণ্ডিত একটা লাশ এসছে। সেই লাশটার মাথাটা কোমরে চলে এসছে, মানে ওই হোগলাতে আস্তার পথে মাথাটা কোমরে চলে এসছে। তো বলে যে আমি মাথাটা তুললাম জায়গা মতো, কারণ এটাকে জোড়া দিয়ে দিতে হবে, একটা পজিশনে নিয়ে দিতে হবে যার লাশ। তো আমি মাথাটা উঠানোর পর দেখি যে এটা আমার মেয়ের মাথা, তার মেয়ের মাথা, ছোট বড় মেয়ের মাথা।
বলে যে মাথাটাও আমার হাত থেকে পড়ে যায়, আমিও মেঝেতে পড়ে যাই, মেঝেতে এমনভাবে পড়ি, এরপর আমার আর কিছুই মনে নাই। তার ঘুম ভাঙে, সবাই ডাকে ঘুম, তার তো অ্যাসোসিয়েট আছে ওই সময়, ওই মুহূর্তে ডাক্তারও প্রেজেন্ট ছিল। তো বলে যে আমি আমার মেয়েকে কালকে রাত্রে কাটার সময় দেখছি। তো তারা সবাই বলছে যে তুমি অজ্ঞান হয়ে গেলা কিভাবে, তুমি এতদিন ধরে কাজ করো, 10-12 বছরের তোমার অভিজ্ঞতা, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলা কিভাবে? বলে যে আমি আমার মেয়েকে দেখলাম। বলে যে এটা পুরুষ লাশ, তুমি কিভাবে তোমার মেয়েকে দেখলা, এটা কিভাবে সম্ভব? বলে না, আমি আমার মেয়েকে দেখলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। উনি ওই দিন উনি আর ডিউটি করলেন না, উনি বাসায় চলে গেলেন, মেয়ের খোঁজ নিলেন, মেয়ে সেফ আছে কিনা। দেখলাম না, মেয়ে সেফ আছে, সবকিছুই নর্মাল, মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। আমি পরের দিন আবার চাকরিতে যাই, পর একটা লাশ আসে। তো আগের দিন যে আমি এতক্ষণ যে ডিসক্রিপশন দিলাম, 4টা লাশ এসছে। কখন আমি একদিনে 4টা লাশের কাজ করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একদিনে 4টা লাশের কাজ করলাম। সেকেন্ড ডেতে আমি সারাদিন বসেছিলাম, সারাদিন হসপিটালে এসে কথাবার্তা বলে লাস্ট মোমেন্টে একটা লাশ আসে, ট্রেনে কাটার লাশ। তো আমি লাশটা কাটতে গেলাম, এত বিভৎসতর লাশ দেখেছি, এটা তো কিছুই না। দেখলাম পুরো বডিটাই নর্মাল, মানুষটার কিছুই হয় নাই, অথচ ট্রেনে কাটা পড়েছে। কিন্তু চেহারা আমার মেয়ের সাথে মিল। তিনি দূরে চলে যাচ্ছে, তুমি লাশ থেকে দূরে চলে যেতে পারলো না কাজ করতে। তৃতীয় দিন রাসেল ভাই আবারও সে বাসায় যে খুঁজলো না, মেয়ে নর্মাল ঠিক আছে, ভালো আছে। আবারও তৃতীয় দিন সে এটা আর নিতে পারে না দেখে সে ওই দিন আর কাজে আসলো না। ফোর্থ ডে ওই দিন আর একটা ইম্পর্টেন্ট ডেড বডি আসে এবং এটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টেম করতে হবে, এরকম কাগজপত্র চলে আসছে। তো সে এখানে যায় এবং তার সাথে আরো 3-4 জন ডোম রাখে সেদিন, যে ভাই আমি একা কাজ করতে পারবো না, তোরা আমার সাথে থাক, আমি শক্তি পাচ্ছি না, সাহস পাচ্ছি না। ব্লাড প্রেশার হাই হয়ে যায় এবং সে বলে যে ওই দিন থেকে সে চোখে খুব ব্লাড দেখতে থাকে, প্রপার দেখতে পাচ্ছে না, এরকম অবস্থা আর কি। সেদিন সেই লাশটা আসে, ছাদ থেকে পড়ার লাশ, 5 তলা থেকে পড়ে সবার সামনে। সেদিন সেই জায়গায় মানে ওইখানকার এলাকায় সবার সামনে মানে দেখিয়ে মেয়েটা লাশ, মানে একটা মেয়ে সুইসাইড করে আর কি। সেই লাশটা পোস্টমর্টম গিয়ে করতে দেখে যে সেটা তার মেয়ের মতো হুবহু অবিকল চেহারা। আবারও টাইম হলো এবং সে বললো যে না, এই চাকরি করা সম্ভব না, আমি প্রতিবার আমি আমার মেয়ের চেহারা দেখছি, এরকম যদি হয় তাহলে আমার তো এখন না খেয়েই মরতে হবে, আসলে অন্য কাজ করতে হবে, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এই কাজ আর করতে পারবো না। বারবার আমার ফ্যামিলি মেম্বার আমার কাজের মাঝখানে চলে আসছে, আর আমি যে কাজ করি সেটা তো ভালো কাজ না। সে বাসায় গেল, সবাইকে শেয়ার করলো। ঠিক পরের দিন রাসেল ভাই একটা রোড অ্যাক্সিডেন্টে তার মেয়েটা মারা গেল। শ্বশুরবাড়ি মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ি আসবার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মিলে যাচ্ছে, মানে কি তার লাইফের সাথেই মিলে গেছে, পার্সোনাল লাইফের সাথে মিলে গেছে। তার মেয়েটা তার 4 দিন, সে 3 দিন এরকম দেখলো মেয়েটা, মানে তার প্রফেশনের সাথে তার মেয়ের চেহারা চলে আসে। পরদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল এবং মেয়ে মারা গেছে কি মেয়ে ট্রেস আউট করতে পারে না চেহারা দিয়ে, শাড়ি দিয়ে ট্রেস আউট করতে পেরেছে যে তুমি থেতলে গেছে বডি। মেয়ের বাসের সামনে বসেছিল এবং মুখোমুখি সংঘর্ষে বা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি মেয়ে। এটা সে কাটিয়ে উঠতে পারার পর সে একদিন মনে করেন 10-12 দিন পর সৎকারের পর সেদিন কাজে গেছে। রাসেল ভাইয়ের পর থেকে তার কোনো সমস্যা হচ্ছে না, 20 বছর থেকে 20 বছর, লাস্ট 2008 পর্যন্ত সে কেটেছে। এরপরে সে পার্মানেন্টলি রিটায়ারমেন্টে চলে যায়। ওই ঘটনার পরে কিন্তু সে রাসেল ভাইয়ের কোনো কিছু দেখে নাই। আমি জানি, আমি ইতস্তত বোধ করছি, আপনি বিশ্বাস করবেন না। আমার 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 ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমি অবশ্যই আপনাকে ঘটনাটা শেয়ার করব। এবং অনেকেই বিশ্বাস করেনি আমার ঘটনাটা, কিন্তু আমি আমার এই চাকরি জীবনে কখনো কাউকে এই ঘটনা শেয়ার করিনি। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ওনার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। যে ঘটনাটি উনি কালেক্ট করেছেন, যার কাছ থেকে, তার নাম হচ্ছে রুহিত যাদব। এই রুহিত যাদব নামক এক ভাইয়ের কাছ থেকে উনি ঘটনাটি সংগ্রহ করেছেন। আর এই ঘটনাটি এই রুহিত যাদব ভাই তিনি তার নানি, মা, মাসি তাদের কাছ থেকে শুনেছেন। এই ঘটনাটি ঘটেছে তার মা, মাসি এবং নানির সাথে। ঘটনার শুরুর সময়কাল 1975 কি 76 সাল। ভারতের উত্তরপ্রদেশের আজমপুরের একটা পরিবার, নারায়ণ যাদব, তার ছিল 2 ছেলে, একজন সতীশ যাদব আর একজন অনিল যাদব। সতীশের মেয়ে একজন, ছেলেও একজন, আর অনিলের 4 মেয়ে। 75 কি 76 সালের দিকে যখন এই 2 ভাইয়ের বড় মেয়েরা বিয়ের উপযুক্ত হয়, তখন তাদের বিয়ের জন্য অনেক প্রস্তাব আসে। একদিন এক আত্মীয় অনিলের বড় মেয়ের জন্য একটি বিয়ের
প্রস্তাব নিয়ে আসে তাদের পাশের গ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর জন্য। তার বয়স তখন মোটামুটি 28 কি 30-এর মধ্যে। কথাবার্তার এক পর্যায়ে ছেলে দেখতে আসার জন্য দিন ধার্য করা হয়। সেই অনুযায়ী ছেলে তার ভাই বোন এবং মা বাবা নিয়ে মেয়ে দেখতে আসে। তারা মেয়ে দেখে যায়। সেখানে মেয়ের পরিবারের সবাই ছিল, মেয়ের চাচাতো ভাই বোন সবাই। ছেলের বাবা বলেন, আমরা বাড়ি গিয়ে আপনাদেরকে জানাবো। 2 দিন পর সেই আত্মীয় মারফত খবর পাঠান যে তাদের নাকি মেয়ে পছন্দ হয় নাই। এর কিছুদিন পরে সেই আত্মীয় আবার আসেন আর বলেন ওই ছেলে যে সন্দীপ যাদব সতীশ যাদবের মেয়ে চন্দনা যাদবকে পছন্দ করেছে এবং বিয়ে করতে চায়। তখন সতীশ এবং তার মেয়ে মানা করে দেয়। মানে দেখতে আসছে একজনকে, আর এক মেয়েকে পছন্দ করছে। কিন্তু আত্মীয়র জোরাজুরিতে সতীশের ভাই অনিল বলেন যে আমি খবর নিয়েছিলাম ছেলেটা ভালো আছে এবং তাদের নিজস্ব ব্যবসা আছে, আর আমার মেয়েকে পছন্দ হয় নাই তো কি হয়েছে, তোমার মেয়েকে পছন্দ করছে তাকে বিয়ে দিয়ে দাও। তাছাড়া আমার মেয়ের বিয়ে ইতিমধ্যে এক জায়গায় ঠিক করেছি। তখন সতীশ বলেন ঠিক আছে, কিন্তু তখন অনিলের দ্বিতীয় মেয়ে কণিকা বলেন এটা কোনোভাবেই সম্ভব নয়। এই ছেলে একজনকে দেখতে এসে অন্যজনকে কিভাবে পছন্দ করতে পারে, এ তো লোক সুবিধার না। তখন সবাই কণিকাকে বকাঝকা করেন এবং এক পর্যায়ে 2 পক্ষের মত নিয়ে বিয়ে ঠিক হয়ে যায়। অনিল এবং সতীশের মেয়ের বিয়ে একই দিনে হয়। চন্দনার বিয়ের প্রায় 1.5 বছর পর তার একটা মেয়ে সন্তান জন্ম হয়। এভাবে তার 2টি মেয়ে এবং একটা ছেলের জন্ম হয়। তাদের পরিবারটি খুব সুখের ছিল। তাদের ছেলে মেয়েরা বড় হয়, কিন্তু সমস্যা হলো তাদের মেয়ের বিয়ের বয়স হওয়ার পরেও, তারা যথেষ্ট সুন্দর হওয়ার পরেও তাদের বিয়ে হচ্ছিল না। বিয়ের প্রস্তাব আসতো, ছেলেপক্ষ দেখার জন্য আসতো, জানাবে বলে চলে যাওয়ার পর কেউ আর কিছুই জানাতো না। আবার কেউ কেউ মেয়ের অনেক সমস্যা দেখাতো। অনেকে বলতো পুরোহিত মানা করেছে, এই মেয়ের সাথে বিয়ে হলে অমঙ্গল হবে, ইত্যাদি ইত্যাদি কত কথা। এর মধ্যে আবার ছেলেরও বিয়ের বয়স হয়েছে, সেও চাইছে বিয়ে করবে, এমনকি সে একটা মেয়েকেও পছন্দ করেছে। তখন তার মা বাবা ছেলের বিয়ে করিয়ে দেন, কিন্তু মেয়েদের বয়স 24-25 বছর হওয়ার পরও তাদের বিয়ে হচ্ছে না। তারা অনেক পুরোহিতের কাছে গিয়েছে, পুরোহিতরা বিভিন্ন পূজা যজ্ঞের কথা বলেছে, কিন্তু কোনো কাজ হয়নি। সেগুলো করেছে কিন্তু কাজ হয়নি। এক পুরোহিত বলেছিলেন এই সমস্যা কাটাতে হলে গাছের সাথে নাকি আগে বিয়ে দিতে হবে। তখন চন্দনা এবং তার স্বামী মেয়েদের ভালোর জন্য তাই করেন, কিন্তু এই সমস্যার কোনো সমাধান হয় নাই। গাছের সাথে বিয়ে দেওয়ার একটা রেওয়াজ আছে, পুরোহিত বলেছিলেন যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে এটা করলে নাকি কেটে যায়। এসব কিছু দেখে তাদের ছেলের বউ শাশুড়িকে বলেন, মা এদের বিয়ের সমস্যাগুলো আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, আপনি আমার বাবার সাথে একবার কথা বলেন। আমাদের গ্রামে একজন বয়স্ক পুরোহিত আছেন, তিনি আবার তন্ত্রবিদ্যায় পারদর্শী। 2 দিন পরে চন্দনা এবং তার স্বামী তাদের ছেলের বউকে সাথে নিয়ে ছেলের শ্বশুর বাড়িতে যায়। সেখানে চন্দনা তার বিয়াইকে সবকিছু বলেন। তখন তিনি চন্দনাকে নিয়ে সেই পুরোহিতের কাছে যান। গিয়ে তারা পুরোহিতকে সবকিছু বলেন। তখন পুরোহিত বলেন, আমি কাল আপনাদের বিষয়টি জানানোর চেষ্টা করব। আপাতত আজ আমার বাড়িতে একটা পূজা আছে, সেখানে যান। পরদিন পুরোহিত তার এক ছাত্রের মাধ্যমে খবর পাঠান। খবর পেয়ে চন্দনা তার স্বামী এবং ওই বেয়াই সহ ওখানে গিয়েছেন। পুরোহিত মশাই তাদেরকে বলেন যে তোমার ছেলে মেয়ের উপর জাদু করা হয়েছে, এই জাদুটি অনেক পুরনো, এটি তোমার, অর্থাৎ চন্দনার দিকে আঙ্গুল তুলে বলে এটা তোমার জাদু, তোমার মাধ্যমে তোমার ছেলে মেয়েদের উপর করা হয়েছে। এই জাদুর ফলে শারীরিক কোনো ক্ষতি হবে না, তবে তোমার মেয়েদের বিয়ে হবে না। আর একটা জিনিস হবে না, তোমার ছেলের কখনো বাচ্চা হবে না। এসব কথা শুনে চন্দনা অবাক হয়ে যায়, কে তাদের এমন ক্ষতি করতে পারে? পুরোহিত বলেন এই জাদু অনেক দীর্ঘদিন ধরে করার কারণে এটি খুবই ভয়ঙ্কর আকারে প্রভাব ফেলেছে। চন্দনা সমাধান চাইলে তখন পুরোহিত মশাই বলেন, আমি এর সম্পর্কে আর তথ্য নেয়ার পরে দেখি কি চিন্তা ভাবনা করতে পারি, মানে আরো তথ্য নিতে চাইলেন আর কি, দেখি কোনো সমাধান করতে পারি কিনা, আমাকে আরো কিছু সময় দেন, এরকমই বলেন আর কি। 7-8 দিন পরে আবার পুরোহিত মশাই খবর দেন। তো তারা পুরোহিতের কাছে যান। তো পুরোহিতের কাছে যাওয়ার পর পুরোহিত কিছু ভয়ঙ্কর তথ্য দেন। তিনি বলেন, আমার সাথে থাকা জিন আমাকে বলেছে এই জাদুটি খুবই নিকট এক আত্মীয় করেছে, এই চন্দনার নিকট আত্মীয় করেছে। হিংসার
বশীভূত হয়ে। তবে এই জাদুর জন্য যে সকল জিন চালান দেওয়া হয়েছিল তারা চন্দনার ছেলে মেয়ের জন্মের পর সবসময় তাদের নজরে নজরে রাখতো, কিন্তু তারা নিজেদের উপস্থিতি জানান দিত না কখনোই। কারণ জাদুর অন্যতম একটা শর্ত ছিল এমন কিছু করা যাবে না যাতে কেউ বুঝতে পারে যে তাদের উপর কালো জাদু করা হয়েছে বা জিনের প্রভাব আছে। আর এই জাদুর কার্যকারিতা বাড়ানোর জন্য প্রতি বছর কালী পূজার সময় একটা করে বলি দেয়া হতো। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু যখন মেয়েগুলো বড় হয়ে যায় তখন তাদের সাথে থাকা জিনগুলো মেয়েদের পছন্দ করতে শুরু করে। দীর্ঘদিন থাকার কারণে এই মেয়েদের প্রতি তাদের একটা আকর্ষণ সৃষ্টি হয়, যার কারণে এখন এই জিনগুলোই এই মেয়ের বিয়ে হতে দিচ্ছে না, জাদুর প্রভাব এবং এই জিনেদের নিজেদের পছন্দের কারণে। তিনি আরো বলেন এর সমাধান মোটেও সহজ হবে না, কারণ এরা প্রতি বছর বলি পাওয়ার কারণে আর কালো জাদুর কারণে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তখন চন্দনা পুরোহিতকে জিজ্ঞেস করেন, এই ক্ষতি কে করেছে আমাকে বলুন, আমি তার পায়ে পড়ে হলেও মাফ চাইব। অনেক জোরাজুরি করার পর পুরোহিত বলেন, এই সমস্যা শুরু হয়েছে তোমার বিয়ে থেকে। তোমার স্বামী যখন তোমার বোনকে দেখতে গিয়েছিল তখন তার ছোট বোন তোমার স্বামীকে পছন্দ করে, কিন্তু সন্দীপ তোমাকে পছন্দ করে। যখন সন্দীপ খবর দেয় যে মেয়ে পছন্দ হয় নাই, তখন তোমার ছোট চাচাতো বোন খুশি হয়েছিল, কিন্তু যখন সন্দীপ তোমাকে বিয়ের প্রস্তাব দেয় তখন সে বাধা দিয়েছিল। কিন্তু কাজ না হওয়াতে সে এক অঘরী তান্ত্রিকের সাহায্য নিয়ে এই জাদু করে। এতে তোমার বা তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার বাচ্চা কাচ্চার সমস্যা হবে। তখন তিনি বলেন যে আমি তোমাদের বাড়িতে যাব, সামনের কালী পূজার আগে আমি যাব আর এর চিকিৎসা করার চেষ্টা করব। এর ভিতরে তিনি কিছু নিয়ম কানুন বলে দেন এবং বলেন যে সব কিছু যেন তার মেয়েরা না জানে, মেয়েরা জানলে আবার সমস্যা হতে পারে, এগুলো গোপন রেখে চন্দনার মেয়েরা যেন না জানে এভাবে কাজ করতে হবে আর কি। এবং অন্য কেউ জানা যাবে না, মানে শুধু চন্দনার মেয়েরা না, অন্য কেউ যেন না জানে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এর ভিতরে কেউ কিছু দিলে খাওয়া যাবে না এই সময়টার মধ্যে। আর ওই পুরোহিত চন্দনাকে বলে দেন যে আপনারা সাবধানে থাকবেন, বিশেষ করে চন্দনাকে বলেন যে আপনি সাবধানে থাকবেন, আপনার মাধ্যমেই আপনার মেয়েদের জাদু করা হচ্ছে, আর প্রতিনিয়তই জিনেরা তাদের সাথেই থাকে। এদিকে হয় কি, চন্দনার ছেলের বউ এসব কিছুই চন্দনার মেয়েদের সাথে শেয়ার করে ফেলে, যে তাদের মা বাবা পুরোহিতের কাছে গিয়েছে, পুরোহিত বলেছে এই সমস্যাগুলো হইতেছে জাদুর কারণে। এই সব কিছু শুনে হঠাৎ দুজনেরই আচরণের পরিবর্তন হয়ে থাকে, দুজন পাগলামি করতে থাকে, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন চন্দনা তার বউকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে ওরা আমাকে জোরাজোরি করলে আমি ওদেরকে সবকিছু বলে দিছি, এরপর থেকেই এমন। তখন তাদের এই পাগলামি দেখে চন্দনা, তার ছেলে এবং কিছু পাড়া প্রতিবেশীদের সাহায্যে তাদের ঘরে বন্দি করে রাখা হয়। এইসব ঘটনা দিনের বেলায় ঘটে। তারা ঘরে বাধা থাকা অবস্থাতেই মিশ্র কণ্ঠেই বলতেছিল, আমাকে ঘরে আটকে রেখে কি লাভ, কোনো লাভ নেই, আমি এদের নিয়ে যাবই। আর তোরা তো এখন সবকিছু জানিস, আর তোদের পুরোহিত বা অন্য কেউ যে কাউকেই নিয়ে আসিস না কেন, আমরা কোনো ভয় টয় পাই না। চন্দনা দ্রুত পুরোহিতের কাছে খবর পাঠান। পুরোহিত মশাই আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এর ভিতরে ঘটে যায় আর একটা ঘটনা। যখন সন্ধ্যা হয়েছে এরপর হঠাৎ করেই মনে হলো ঘরের উপর ধপাস করে কেউ এসে বসেছে। কিছুক্ষণ পর মেয়েদের হাসি কান্না মিশ্রিত শব্দ শোনা যায়, আবার কারো ফিসফিস শব্দ শোনা যায়। কিছুক্ষণ পরে সব নিস্তব্ধ। তারা সবাই দরজা খুলে ভিতরে গিয়ে দেখে এক মেয়ে শূন্যের উপর ভাসছে আর এক মেয়ে ঘরে নাই। চন্দনা চিৎকার করে মেয়ে ধরতে গেলে সে নিচে পড়ে যায়, ঘরে মেঝেতে পড়ে মেয়েটার হাত ভেঙে যায়। কিছুক্ষণ পরে পুরোহিত আসেন। তাদের বাড়ির আঙিনায় ঢোকার সময় তিনি উচ্চস্বরে মন্ত্র পাঠ করছিলেন। তখন মানুষ ঘর থেকে বের হলে দেখে পুরোহিত মশাই যেন কারোর সাথে ধাক্কাধাক্কি করে বাড়িতে প্রবেশ করছেন, আর চারপাশে বাতাস বচ্ছে, মানে বাতাস হচ্ছে প্রতিনিয়ত। পুরোহিত মশাই বাড়িতে ঢোকার সাথে সাথে কোনো এক অদৃশ্য শক্তি চন্দনার যে মেয়ের ঘরে, মানে চন্দনার যেই মেয়েটা ঘরে ছিল না তাকে অচেতন অবস্থায় পুরোহিতের সামনে রাখে। মানে পুরোহিত ঢুকেছে, যে মেয়েটা ঘরে নাই তাকে এই পুরোহিতের সামনে রেখেছে। তখন পুরোহিত মশাই বলেন যে একে জিনেরা নিয়ে গিয়েছিল, আর অন্য মেয়েকেও নিয়ে যেত, কিন্তু আপনার দরজা খুলে ভিতরে যাওয়ার কারণে নিয়ে যেতে পারেনি। আর যে মেয়েকে নিয়ে গিয়েছিল তাকে এই বাড়ির সীমানার বাইরে নিয়ে গেলে আর ফেরত পাওয়া যেত না। আমি যখন আপনাদের বাড়িতে আসি তখন আমার জিনেরা দেখে এই মেয়েকে নিয়ে যাচ্ছে, তখন তারা বাধা দিলে তারা আমার জিনেদের সাথে একরকম যুদ্ধে লিপ্ত হয়। তখন আমি মন্ত্র পড়তে শুরু করলে তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় আমার জিনেরা
আমার সাথে থাকার কারণে আমি এদের বন্দি করতে সক্ষম হয়েছি। তবে আপনার মেয়েদের উপর থেকে এখনো কালো জাদুর প্রভাব কাটেনি। কালো জাদু করার জন্য নানান সময় আপনার বাড়ির নানান জায়গায় বিভিন্ন ধরনের জাদুর উপকরণ মাটিতে পুঁতে রাখা হয়েছে। আর আপনাদের নিজেদের মধ্যেই এই কাজগুলো করেছে। এমনকি কিছু কিছু জিনিস আপনি নিজেও নিজের অবচেতন মনেই করেছেন, আর কিছু জিনেরা করেছে, আর কিছু জিনিস আপনার বনে করেছে। এর কিছুক্ষণ পরে পুরোহিত মশাই কিছু জায়গা দেখিয়ে বলেন যে এই জায়গা খুঁড়ে দেখেন তো, এখানে কিছু পুটলি পাওয়া যাবে, এইগুলো বের করে আনতে হবে। সত্যি সেখানে খোঁড়া হয়। যখন খোঁড়া হলো, এরপর সেখানে থাকা জিনিসগুলো পুরোহিতের কাছে নিয়ে আসতে হবে। তবে পুরোহিত বলে দেন যে খোঁড়ার সময় কিন্তু বাধা আসতে পারে, ভয় পাওয়া যাবে না, এগুলো পিশাচের কাজ, ওরা এগুলো করবেই। আর পুরোহিত এটাও বলে দেন যে তার মন্ত্রজাল ভেদ করে ওই পিশাচগুলো এই খোঁড়ার সময় কোনো আক্রমণ করতে পারবে না। চন্দনার স্বামী এবং আরো 2-3 জন মিলে মাটি খুঁড়ে সত্যি পুটলি পায়, সেগুলো নিয়ে আসে। যখন খুঁড়ছিল তখন কিন্তু অনেক আত্মীয়ের কান্নার শব্দ, নাম ধরে ডাকা ইত্যাদি শুনতে পেয়েছিল, ঝড় হচ্ছিল। তারা যখন পুটলিগুলো নিয়ে আসলেন তখন পুরোহিত মশাই এগুলো এক জায়গায় করে একটা যজ্ঞ করলেন এবং এগুলো পুড়িয়ে ফেলার জন্য যখনই এগুলো আগুনে ফেলেছেন সাথে সাথে আগুন নিভে যায়। আর এক অদ্ভুত শব্দ শোনা গেল, খুব চিকন শব্দ, কিন্তু এত চিকন শব্দ মনে হচ্ছে মাথার ভিতরে একদম তীর বিদ্ধ হচ্ছে, এমন অসহ্য শব্দ। মানে অনেক সময় হয় না এমন চি চি শব্দ যেগুলো আসলে সহ্য করাই যায় না। আশেপাশের অনেকেই ভয়ে পালিয়ে যেতে চাইল। তখন পুরোহিত মশাই বললেন কেউ যদি বাড়ির বাইরে যায় তাহলে সে সাথে সাথে মারা যাবে। তখন পুরোহিত মশাই আবার মন্ত্র পড়ে আগুন জ্বালালেন, কিন্তু আবার একই অবস্থা, আগুন নিভে যায়। এই অবস্থায় তিনি হাতে কিছু ঘি নিয়ে চারপাশে ছড়িয়ে দিলেন, সাথে সাথে আবারও কান্নার শব্দ শোনা গেল। আবার তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। চারপাশের পরিবেশ খুব ভারী হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল অনেক মানুষ মিলে খুব ভয়ঙ্করভাবে মারামারি করছে। তখন পুরোহিত মশাই এই পুটলিগুলো আগুনে ফাইনালি পুড়িয়ে ফেলতে সক্ষম হলেন। সাথে সাথে আত্মচিৎকার ভেসে আসে। যখন এগুলো পুড়ে যাচ্ছিল আস্তে আস্তে মনে হচ্ছিল এই আত্মচিৎকারগুলো থেমে আসছিল, একটা পর্যায়ে সবকিছু শান্ত হয়ে যায়। পুরোহিত মশাই বলেন সব সমাধান হয়ে গেছে, জিনগুলোকে হত্যা করা হয়েছে, আর যে এই জাদুটি করেছে তার কিছু সমস্যা হবে। এই উপকরণগুলো পোড়ানোর কারণে তার শরীরে ফোসকা পড়ে যাবে, ধীরে ধীরে এগুলো ভালো হয়ে যাবে, কিন্তু দাগ সারা জীবন থেকে যাবে। পরদিন খবর নিয়ে দেখা যায় চন্দনার চাচাতো বোনের অবস্থা খুবই খারাপ। সবাই দেখতে গেলে তিনি সব খুলে বলেন আর মাফ চান। তিনি এই ঘটনার পরে আসলেই মারাত্মক কিছু সমস্যা ফেস করেছিলেন। বিশেষ করে তার এক চোখে ফোসকা পড়েছিল এবং এর কারণে তার এক চোখ অন্ধ হয়ে গিয়েছিল। অনেক চিকিৎসা করা হয়েছিল, মৃত্যুর আগ পর্যন্ত তার ওই চোখ ভালো হয় নাই। 2002 সালের দিকে চন্দনার মেয়েদের সবারই বিয়ে হয়ে যায়। চন্দনার বড় মেয়ে স্বামী সন্তান সহ আল আইন নামক একটা স্থানে বসবাস করেন, এমনটাই বলেছেন সাদিকুর রহমান ভাই। রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ। যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না বা সময় হয়ে ওঠে নাই। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি এবং ঘটনা শোনার পর তার সাথে দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি। ঘটনাটা হচ্ছে জুবাইর নামে একটা বড় ভাইয়ের। তিনি 2001 সালে তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন হয়ে যায় এলাকার মধ্যে। তিনি আসলে ওই ঘটনার কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। শুরুতে চলে যাই, তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মতো আর কি ভাড়া নিয়ে ওঠেন আর কি। তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখে। এটা 3 তলা বাড়ি এবং 3 তলা বাড়িটার 3 তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন আর কি। তো যেদিন বাড়িওয়ালার সাথে কথাবার্তা করে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে, যে
তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরও দুজন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসার উদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না, কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমে যে হামজা ভাই, তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বলল যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, দু হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যাবে, এত প্রেশার দিয়ে। তা আমি খুব নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, তিনি আসলে করছে কি। তো দেখি কি মানসিকভাবে অসুস্থ, তো আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কি অবস্থা। তো উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। তো এই কিছুক্ষণ পরে, এই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতো, যে ওই টেবিলের উপরে উনি কি জানি লেখতো খাতার মধ্যে। আসলে কি লিখতো এটা উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন নাই। তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3 তলা এবং ওনারা 3 তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ। রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল তো এত টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট টিকেট খেতেই যায়, হয়তো বা ও সিনিয়র মানুষ, ওনার সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুবাইর ভাই থেকে সিনিয়র। উনি তখন স্টুডেন্ট আর তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্টগুলো সে প্রায় সময় লক্ষ্য করতো যে মাথাটা চাপ দিয়ে আছে। সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে আর পরীক্ষা ঘনিয়ে আসছে, মাস 2-1 পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল, হঠাৎ করে সে আমি একটা কথা বললাম যে মাথা ধরে থাকতো শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমনভাবে ঝুলে পড়ে রাসেল ভাই, যে গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হায়েস্ট জিহ্বা লাগাতে পারে, হায়েস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলার থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেন নাই। তো এর মধ্যে তিনি দৌড়াদৌড়ি ধাক্কানে শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো। তো উনি যখন হঠাৎ করে আচমকা কেঁপে উঠে ওয়াশরুমে চলে যায়। সেদিন থেকে রাসেল ভাই, ওই যে আমি আপনাকে বললাম যে তার মধ্যে একটা ভিতর থেকে একটা কাজ করতে থাকে, যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তাও কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল। আর কিছু হলেই খালি ওনার ওই ভমিটিং টেন্ডেন্সি উঠে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার এই জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে চোখের মধ্যে। তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে, যে উনি যে প্রতিদিন 12টার দিকে ছাদে যায়, ওনার সাথে কি ওনার পিছনে একদিন যাবো, ছাদে কোথায় যায়, কি করতে চায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচণ্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যায়, হয়তো তার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসাতে ছাদে যাওয়া যাবে না, নিষেধ। ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত, এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় উনি ছাদের চাবিটা পর্যন্ত দেখেন নাই। এবং ছাদের কাঠের দরজা এত বড় তালা, যে তালার চাবিটা অনেক বড় হবে, এই চাবিটা দেখেনি নাই। তাহলে হয়তোবা তার কানেকশন আছে বাড়িওয়ালার সাথে, নইলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে কোথায় যাবে। তো উনি ওই দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির বৃষ্টি হতে থাকে। উনি দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও পড়ার টেবিল থেকে উঠে সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসার উদ্দিন নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে যাবে সাথে করে। আফসার উদ্দিনের সাথে আরেকজন রুমমেট আছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তাদের সাথে যে যায় নাই। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে ভাই। গেটের তালা কেউ ধরে না, মানে তালা খুললে তো দরজা খোলা থাকবে যে ছাদে যাবে, ছাদে চলে গেছে লোকটা।
ওই হামজা ভাই যে তার রুমমেট, যে তারা দেখে তালা লাগানো। এটা কিভাবে সম্ভব? তিনি কাঠের ফুকা দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু সে ট্রেস আউট করতে পারে না আসলে কোথায় গেল। তো সে তার ওই আফসারউদ্দিন নামে যে লোকটা ছিল পাশের রুমে, তাকে নিয়ে এসে ওই লোকটাকে নিয়ে এসে নিচে নেমে আসে এবং তাকে বলতে থাকে যে কীভাবে সম্ভব, আমরা তো ছাদের চাবি পাই না, উনি হঠাৎ করে চলে গেল চাবি ছাড়া, তো জিনিসটা মানুষ দিয়ে সম্ভব না, এটা মানুষের কোনো কাজ না। এবং তুই ভয় পেতে থাকে, চাকরি মানে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে এবং দুইজনে মিলে প্ল্যানও করে ফেলে যে ভাই যদি কোনো বিপদে পড়ি আমরা, যদি আমার কোনো বিপদ হয় তাহলে আপনি ফেসে যাবেন, কারণ রুমমেট কিন্তু আমরাই, তো বেটার আমরা বাসাটা ছেড়ে দিই, প্ল্যান করি আসেন একসাথে ছেড়ে দিই বিপদে পড়ার আগে। তো এর মাঝে ওই হামজা সাহেব নিচে নেমে আসলো, নিচে নেমে আসলো নর্মাল, কিন্তু ওই ঘটনার পর থেকে রাসেল ভাই ওনার সাথে একটু কম কথা বলতো, একটু কম কথা বলতো। ঠিক 1 সপ্তাহ পর তিনি বাড়িওয়ালাকে কনভিন্স করে বাসার ছাদের চাবির জন্য, যে উনি যে প্রতিদিন ভাই একদিনও মিস নেই, হারাম একদিনও মিস নেই যে ছাদে সে যাবে না, প্রতিদিন ছাদে যাবে সে। তো বাড়িওয়ালার কাছ থেকে ছাদের চাবি খুবই কষ্টে ম্যানেজ করে, বলে যে কালকে সকালে দিয়ে দেবো, আপনি আমাকে বিকালের দিকে চাবিটা দিবেন। তো বাড়িওয়ালা বলে যে কি করবা তোমরা ছাদে, যে তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার পরে সে অনেক জোরাজোরি করার পর ছাদের চাবিটা নেয়, এবং ছাদের চাবিটা নেয় 2 দিন পরে, যখন বলেছে তখন 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বিশেষ কিছু নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট, 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসারউদ্দিনকে নিয়ে তার কৌতূহলবশত, ইয়াং মানুষ রক্ত গরম, ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাস্তায় করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা খালি রাসেল ভাই। তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমরা ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিক এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিক। তো উত্তর দিকে কোনার সাইডে একটা বাঁশঝাড় টাইপের আছে, তো ওই বাঁশঝাড়ের মধ্যে বেশ বাঁশঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মনে হয় বাতাস থাকলে তো অন্যান্য গাছপালাও নড়তো, ওই বাঁশঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি ওখানে থাকতে পারে, ওখান থেকে রেলিং দিয়ে নিচে নেমে যেতে পারে। আস্তে করে কর্নার দিকে যেতে থাকে, আস্তে আস্তে উত্তর দিকে কর্নার দিকে যেতে থাকে। যার সময় সব দেখলো যে বাঁশঝাড় ঘেঁষে একটা করই গাছের ডাল আসছে। সেই করই গাছের ডাল অন্ধকার, একবার ঘুটঘুটে অন্ধকার না, কিছুটা তো হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বিভৎস শব্দ, কটর কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে খাচ্ছে, ভেঙে খাচ্ছে। এবং একসাথে কয়েকজন, একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজন একটা পরিষ্কার বোঝা যেত, 4-5 জন একসাথে বললো তোমরা ছাদে কি করো। ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী ইজ, যে এমনভাবে তাকালো যে লাল লাল 2টা চোখ তাদের দিকে কর্কট দৃষ্টি তাকিয়ে আছে। তো জাস্ট তারা মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনি হলে দৌড়ি দিতাম, হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা তো সাহস করে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে তারা নিচে নেমে চলে আসলো, নিচে নেমে দরজা বন্ধ করে আসলো যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলবো না, আজকে রাত্রে আর দরজা খুলবো না। রাস্তায় তাই করলেন, ওরা রাত্রে দরজা খুললেন না। পরদিন সকালবেলা বাড়িওয়ালাকে জানালেন জিনিসগুলা, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু, ওই হামজা সাহেব আর আসলো না। সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে নাই, কোথায় আছে, কই গেছে, আর আসলো না। রাস্তা 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে যিনি বাড়িওয়ালাকে বললেন যে ভাই আঙ্কেল দেখেন এই যেরকম আমার রুমমেট হামজা, উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তের ঘটনা, কারণ পরে আমরা ফেসে যাব, কোথা থেকে কি হবে আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে, ওনাকে খুঁজতে আসে, আমার কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবে সবার আগে যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক, সামহা ওনারা মারিয়ালা ম্যানেজ করে ওদেরকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছি তোমরা চলে যাও, তোমাদের অ্যাডভান্স আমি ব্যাক করে দিব, তোমরা চলে যাও। তো যাই হোক, ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের সাথে থাক, যে তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে ওনারা শেয়ার করেন আর কি। যাই হোক, তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম, আপনারা তো ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাতে ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো ওই যে জাজ করতে যেত না যে বাড়ির পেছনে কি আছে না আছে, এগুলি দেখতে যেত না আর কি। যাই হোক, তো ওনারা থাকলো 1 মাস। রাসেল ভাই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের আর কোনো খবর নেই। তো খবর নেই, এর মধ্যে উনি ভয়েই কাটাইছে প্রথম 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না, আর কোনো কিছু দেখতেছে না,
ওনারা নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা মানে কি বলে জুবাইর ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কি জানি লিখতো, সে কি করলো ওই খাতাটা দেখলো। খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কেউ ওপেন করি, প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না। কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু কথা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি, এক পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রুগী ছিল বা কিছু একটা হয়েছে তার সাথে, বা উনি কি আসলে মানুষ ছিল, বা এটা এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি আঁকা, দরজার উপরে একটা বক্স করা, বক্সটা মানে হুবহু এই দরজাটার মতোই আঁকা, সেই দরজার মতো একটা মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং লেখা, আমাকে যখন তোমরা খুঁজে পাবা না এই জায়গায় সার্চ করবা। দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ির মানে এখনো অনেক বাড়িতে আছে যে রুমের দরজার উপরে একটা ছোট ছোট রুম খোপ করে রাখা কিছু জিনিসপত্র রাখার জন্য, বা ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজগুলো যায় আর কি। তো যাই হোক, এরকম গন্ধ কখনো আসে নাই বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলার ট্রাই করে, ওই ছোট খোপটা খোলা ট্রাই করে, পারে না, কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচ থেকে বাড়িওয়ালার কাছ থেকে একটা মই নিয়ে আসে, এবং তার বাড়িওয়ালার ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল। তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনো আর কি। এবং খুব বেশি দিনের না, হয়তো 15-20 দিনের ঘটনা। এবং গন্ধ বিকট পটকা গন্ধ। তো তারা তো এখানে যাবেও না এত এই গন্ধ থেকে। ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটার থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালাও এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলেই কিছু একটা আছে। তো তারা পুলিশকে ডাকে, এবং পুলিশ এসে ওই বস্তাটা খোলার পর দেখে ওখানে 22 টুকরা লাশ। ওইটার ভেতরে ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ, এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু কিছু মাংস লেগে আছে। গন্ধ বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরও লোকজন, এলাকা উৎসুক জনতার ভিড়ও হয়ে গেছিল ওই জায়গায়, অনেকে দেখতে এসছে যে ছোপ কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সব কিছুই নাই। খালি একটা জিনিস স্ট্রেস করতে পেরেছে, যে হামজা সাহেবের যে পাঞ্জাবিটা, এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক। এরপরে ওই পুলিশ দেখে যে এখানে কেস করার কোনো লোক নাই, ওনার কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই, তার ব্যাগ, কাপড় চোপড়, কোনো ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিচ্ছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না। নট ইভেন আ সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করার কোনো লোক নাই, মানে পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে ওইটা পোস্টমর্টেম করে পরে দাফন করে ফেলে। কিন্তু এর পরবর্তী সময়ে পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই, তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়বে। কিন্তু তারপরেও তারা, পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটার একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই, তত পর্যন্ত আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, মানে রুলস অনুযায়ী তাদেরকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন, বা আপনারা এখান থেকে ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে তারা ওই বাসাটা ছেড়ে দেয়। কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি, মানে মানুষজন কিভাবে চিন্তা করবে, প্রথমে আমিও বিশ্বাস করি নাই। প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না। অনেকে বলে তার সাথে জিন আছে, এলাকায় অনেক বিড়বিড় করে কথা বলে, রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়বিড় করে কথা বলতে থাকে। অনেকে বলে তার সাথে জিন আছে, হয়তো অনেকে বলে সে জিন পালে। মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে শিজোফ্রেনিয়ার রোগীর মতো হয়ে গেছে, যে সে ফিস করে খালি ওই একটাই শব্দ শুনতে পায়, তোমরা ছাদে উঠেছো কেন। তো আলহামদুলিল্লাহ এই ঘটনাটা আমি একদম, মানে অনেকে মনে করতে পারে কি বলেছি, কিন্তু এইটা যখন কারোর সাথে ঘটে যাবে রাসেল ভাই, এলাকার লোকজন তাকে পাগল বলেই জানে আসলে, সত্যি কথা বলতে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। রোমান আহমেদের নানা বাড়ি হচ্ছে বৃহত্তর বরিশালের কোন একটা জায়গায়। তো সেখানেই এই ঘটনাটি প্রচলিত, ফোকলোর বলা যায় অথবা রুরাল লেজেন্ড, এরকম কিছু বলা যায়। রোমান নানাবাড়ি এলাকা বেশ পুরনো, এবং সেই জায়গায় একজন বেশ প্রভাবশালী জমিদার সেটা শাসন করতেন ওই জায়গায়, এবং তার বেশ বড় একটা জমিদার বাড়ি ছিল। সেই জমিদারের টোটাল যে ল্যান্ড এরিয়া, এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল।
এই ঘটনার সময়কাল আজ থেকে প্রায় 200 বছরের বেশি সময় আগের। তো তখনকার ঘটনা আমরা যখন শুনি কোনো জমিদার বাড়ি কেন্দ্রিক, তখন দেখা যায় জমিদার সম্পর্কে বিভিন্ন রকমের কথা শোনা যায় যে বেশ অত্যাচারী ছিল ইত্যাদি ইত্যাদি এরকম। তো এখানে এই জমিদারের নাকি সেরকম কোনো মানে দুর্নাম ছিল না, তিনি নাকি বেশ ভালো ছিলেন, তার যারা প্রজা ছিল তাদের সাথে বেশ ভালো ছিলেন, খুব সদাচার করতেন এবং তিনি ওই খাজনার জন্য কষ্ট দিতেন না, এরকম ছিলেন না তিনি। এছাড়াও অনেক জনহিতকর কাজ করতেন। হ্যাঁ, আর সে সময়কার যে জায়গা, সেখানে কিন্তু বন বাঁধার যে ঠাসা ছিল, তো সেখানে ওই যে ল্যান্ড ক্লিয়ার করে সেই জায়গায় জায়গা তৈরি করে সেখানে ফসল আবাদ হতো। তিনি নাকি যথেষ্ট মানে সাহায্য করতেন মানুষকে তার লোকজন দিয়ে ইত্যাদি করে। তো যাই হোক, এইভাবেই জমিদার তার সেই শাসন এলাকা চালাতেন আর কি। তার যে ছেলে ছিলেন, ছেলেও নাকি বেশ ভালো ছিলেন, তাকে ছেলেকে পড়াশোনা করে আনছিলেন তিনি। ছেলে এই জায়গায় অ্যাডজাস্ট করতে তার একটু কষ্ট হতো, কিন্তু ছেলেও নাকি বেশ ভালো ছিলেন, মানুষের সাথে বেশ সদাচার করতেন। তো শহরে পড়াশোনা করা জমিদারের ছেলের এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে তার বন্ধু বান্ধব এখানে নাই, মানে তার সংস্রব নাই। এখানে তিনি যেটা করতেন, ওই তার সাথে যারা কর্মচারী ছিল দু একজনকে নিয়ে একটু ঘুরে বেড়াতেন, এদিক ওদিক যেতেন, বিশাল রাস্তা তো, বিশাল জঙ্গল মাঠ, এইসব জায়গায় ঘুরে দেখতেন, বাট এছাড়া কিছু করার ছিল না। তো তার বাবা তাকে এক সময় নিয়ে গেলেন তার পার্শ্ববর্তী জমিদার, মানে এই জমিদারের কিন্তু টোটাল ল্যান্ড এরিয়া অনেক বড়, তার বাইরে বেশ অনেক দূর, সেখানে গিয়ে তার পার্শ্ববর্তী যে জমিদার সেই বাড়িতে নিয়ে যান। তো সেখানকার যে জমিদারের ছেলে, সে কিন্তু দায়িত্ব নিয়ে নিচ্ছে বাবার কাছ থেকে। তো তার সাথে ওনার ছেলেকে তিনি পরিচয় করায় দেন। তো ছেলেকে বলেন যে ওর সাথে থাকলে তোমার দুইটা সুবিধা, একটা হচ্ছে কাজ বুঝতে পারবা, শিখতে পারবা, আরেকটা হচ্ছে তোমার সময় কাটবে। ও পড়াশোনা করছে শহরে গিয়ে, কলকাতায় ছিল এক সময়। তো যাই হোক, তো জমিদারের ছেলে ওই জমিদারের ছেলের সাথে বেশ ভালো সখ্যতা গড়ে তোলেন এবং তারা ভালো বন্ধুত্ব করে ফেলেন কয়েকদিনেই। তো দেখা যেত যে প্রতি 2-3 সপ্তাহ পর পর, মানে প্রতি সপ্তাহে তো হয়তো 2-3 সপ্তাহ পর পর এই জমিদারের ছেলে ওই জমিদারের বাড়িতে যেতেন, যে সেখানে ওই জমিদারের ছেলের সাথে ভালো সময় কাটাতেন। আর ওই জমিদারের ছেলে মোটামুটি বাবার দায়িত্ব নিয়ে ফেলছিলেন, এবং যদিও তার বাবা এখনো অ্যাক্টিভ, কিন্তু তারপরও দেখা যেত যে মোটামুটি অনেক কাজই তার ছেলে করতো। তো ওখানে যে সময় কাটাতেন এবং তিনি কাজগুলো বুঝে নিতেন যে কি কি করতেছে এই সেই। তো মোটামুটি তার ওই সময়টা ভালোই টাইম কাটতো। তো এরকম একবারের কথা, জমিদার পুত্র অলোক বেশ অস্বস্তি ফিল করছেন ওই দিন। ঘুম থেকে উঠে তিনি বেশ কিছুক্ষণ তার মতো সময় কাটানোর চেষ্টা করেছেন, হেঁটেছেন, তাদের যে মূল বাড়ি সেখানে আশেপাশে হেঁটেছেন, রাস্তা দিয়ে হেঁটেছেন, দিঘির পাড়ে গিয়ে বসছেন, কিছুই ভালো লাগতেছে না। কেন জানি তার কাছে ওই দিন খুব অস্থির অস্থির লাগতেছে। তো চিন্তা করলেন যে আমি এক কাজ করি, আজকে তার বন্ধু যে আরেক জমিদারের ছেলে যে বিকাশদের ওখানে চলে যাই, গিয়ে সেখানে সময়টা কাটাই, বিকাশের সাথে একটু গল্পগুজব করে আড্ডা দিয়ে কাটাই। আর এখন তো বেলা শুরু হচ্ছে কেবল, তখন সকাল 9টা-10টা বাজে। তিনি চিন্তা করলেন যে আমি ওখানে দুপুরের পরে গিয়ে পৌঁছায় যাব, দুপুরে করে পৌঁছায় যাব। এবং ওই দিন তিনি প্ল্যান করছেন যে তার সাথে কাউকে নেবেন না, তার সাথে যে তার দেহরক্ষী আছে, তারপর তার সাথে আরো 2-1 কর্মচারী আছে, কাউকে নেবেন না, একা একা তার সবচাইতে ভালো ঘোড়াটা নিয়ে তিনি চলে যাবেন ওখানে। আর তার বাবাকেও তিনি এখন জানাবেন না, যাওয়ার পথে বলে যাবেন, কারণ বাবাকে না বলে কোথাও যেতেন না। তো এই চিন্তা করে অলোক তাড়াতাড়ি ঘরে আসলেন এবং নিজের মতো রেডি হয়ে আস্তে করে বের হয়ে আসছেন। এসে তিনি চিন্তা করছেন যে বাবার কাছে আগে যাবেন নাকি আগে দেখবেন ঘোড়ার কি অবস্থা। এগুলো চিন্তা করতে করতে একসময় চিন্তা করলেন যে বাবার কাছে যাবেন, মানে আগেই যান। তো তিনি গিয়ে তার বাবাকে পেলেন তার ঘরে। তো সেখানে আস্তে করে কাশি দিলেন, নক করলেন, বাবা বেরোলো, বললো যে কি ব্যাপার। তো বলছে যে আমি একটু বিকাশদের ওখানে যাচ্ছি। তো বলছে এখন এই সকালবেলা? বলে যে হ্যাঁ এখনই যাচ্ছি, কারণ আমি তো আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। বলে আচ্ছা যাও। তো বলে যে আমাকে আর এইভাবে বলার কি আছে? তো বলছে যে না, আমি বলতে আসছি আপনাকে যে আমি একা যাব, আমি কাউকে নিচ্ছি না সাথে, কারণ আমার ভাল লাগে না, সবসময় মানুষজন নিয়ে ঘুরতে ভাল লাগে না। তো জমিদার সাহেব তিনি একটু বেশ চিন্তায় পড়লেন যে ছেলেকে একা এরকম যেতে দিবেন, যদিও তিনি জানেন যে তার এলাকায় তার তেমন কোনো শত্রু নাই, মানে তাকে ওইভাবে অপছন্দ করে এরকম কেউ নাই যে তার ছেলের ক্ষতি হবে বা কিছু। আর তার যেখানে যাচ্ছেন সেটাও তার বন্ধু, মানে জমিদার। তো সুতরাং তিনি অতটাই দেখলেন না, মানে কোনো বিপদ বা কিছু দেখলেন না। তিনি বললেন আচ্ছা যাও, অসুবিধা নেই, ছেলেকে ছেড়ে দিলেন। তো অলোক বাবার কাছ থেকে পারমিশন পেয়ে খুব খুশি, মানে সে যাবে এটা সে আগেই ডিসিশন নিয়েছিল। তো সে বেরোয় এসে তার রাস্তা বলে গিয়ে তার যে সবচেয়ে ভালো ঘোড়া ছিল, সাদা রঙের একটা ঘোড়া, সেটার কাছে চলে গেলেন। তো সেটার মাথায় হাত বুলিয়ে নিজেই খুলে নিলেন তাকে এবং নিয়ে বেরিয়ে এলেন। রাস্তা বলো ছেলেটা বলতেছে যে হুজুর আপনি কি কোথাও যাচ্ছেন? বলে হ্যাঁ যাচ্ছি, আসবো আবার। তাই বলে তিনি উঠে বসলেন ঘোড়াতে এবং ঘোড়া ছুটিয়ে বের হয়ে গেলেন।
তো বেশ ভালো লাগতেছে অলোকের, কারণ হচ্ছে যে তিনি এরকম একা একা সাধারণত বেরোন না, আজকে একা বের হয়ে এখন ভালো লাগতেছে। অস্বস্তিতে ভুগতেছিলেন, মনে হচ্ছিল যে জীবনটা কেমন জানি বদ্ধ হয়ে গেছে এরকম মনে হতো। তিনি যখন শহরে ছিলেন তখন এতটা বদ্ধ মনে হতো না, কারণ চলাফেরা করতেন নিজের মতো। তো এখানে মোটামুটি তিনি প্রায় মনে হচ্ছিল যে মানুষ দ্বারা পরিবেষ্টিত বদ্ধ একটা অবস্থা। তো আজকে একা একা বের হয়ে বেশ ভালো লাগতেছে। তো তিনি ঘোড়া ছোটায় যাচ্ছেন, তিনি রাস্তা চেনেন কোন রাস্তা দিয়ে যেতে হয়, এবং রাস্তা খুব সুন্দর, মানে মাটির রাস্তা এবং দুই পাশে গাছগাছালি। অনেক জায়গায় অনেক দূর যাওয়ার পর খালি হয়ে গেছে, ওখানে দেখা যাচ্ছে ক্ষেত ফসলের মাঠ, সেখানে কৃষকরা কাজ করতেছে। এবং অনেক কৃষক তাকে দেখে তাকালো, দূর থেকে তাকায় আছে, কারণ তারা দেখতেছে যে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে এবং এটা যে জমিদারের ছেলে তারা চিনতে পারছেন তার কাপড় দেখে, তার ঘোড়া দেখে। তো অনেকেই এরকম তাকায় আছে। তো তার কাছে এটা বেশ অস্বস্তি লাগে। তিনি মনে করেন যে আমি যদি একটু নির্দ্বিধায় চলাফেরা করতে পারতাম, যেখানে আমাকে কেউ নোটিস করতো না, এটা তিনি ভাবতেছেন। তো অলোক এরকম ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছেন। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ যখন একসাথে দাঁড়ায় তাকে হাত উঁচু করে তাকিয়ে দেখাচ্ছেন। তো তিনি এরকম হাত উঁচা করে তাদের সাথে কুশল বিনিময় করে যাচ্ছেন সামনে। তো যেতে যেতে এক সময় দেখলেন যে বেশ খোলা জায়গায় চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে এক দূরে নদী বেঁকে গেছে এবং সূর্যের আলো এসে পড়ছে নদীতে, এবং মেঘের ফাঁক দিয়ে স্কাইলিক করে, মানে সেই সূর্যের আলোর তীক্ষ্ণ রেখা এসে পড়তেছে বর্ষার মতো পানির মধ্যে। পানি ওদিক থেকে মানে কলকল করে বয়ে যাচ্ছে, অনেক ভাল লাগে তার কাছে। এবং সেই নদীর ওই পাশে দেখা যাচ্ছে গাছ গাছালি, কিছু জায়গায় বড় বড় ঘাস হয়ে গেছে, সেগুলো বাতাসে উঠতেছে। তো খুব ভাল লাগে অলোকের। সেই প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যেতে থাকে। একটা স্বস্তি তার কাছে যে এই নদী তাকে পার হতে হবে না, কারণ এই নদী গেছে এই রাস্তার সাথে প্যারালাল ভাবে গেছে। তো যদিও এই রাস্তার সামনে গিয়ে বেশ ঘন বনের মধ্যে ঢুকে গেছে, কারণ নদীর এখন ওই পাশে বন আর এই পাশে রাস্তা, তার পাশে ফসলের মাঠ। সামনে গিয়ে দেখা গেছে তার এই সাইডেও বিশাল বন শুরু হয়েছে, মানে লিটারালি রাস্তাটা ঢুকে গেছে বনে, এবং তার বাঁয়েও বন আর ডান দিকে বেশ কিছু গাছগাছালির পর নদী, আর তার ওই পাশেও বন, মানে বেশ বড় একটা জঙ্গলের মতো। মানুষ সাধারণত কোনো সমস্যায় পড়ে না এখানে, তাদের এই জায়গায় ওরকম রেকর্ড নাই। বন্য পশু কিছু আছে, অবশ্যই আছে। তো তাদের যে দপ্তরের যে কোষাধ্যক্ষ ছিল তার বাবার দপ্তরের প্রণব বাবু, তিনি তাকে বলছেন অতীতে আসার সময় এখান দিয়ে যে এই জায়গাটা বেশ রহস্যময়। তো তিনি বলছেন কি, বলছে এখানে প্রেত আছে। তো এটা শুনে অলোকের কাছে একটু অবাক লাগছিল, এখানে প্রেত আছে? বলে হ্যাঁ, অনেক অনেক ভয়ঙ্কর প্রেত, মানুষ মাঝে মাঝে এগুলো দেখা পায়, আবার তাদেরকে না ঘাটালে তারা কিছু বলে না। তো তার কাছে বেশ রহস্যময় মনে হয়েছিল ব্যাপারটা অলোকের, সেইটা গা করে নাই। কিন্তু আজকে যখন একা যাচ্ছে, ওই বোনের কথা চিন্তা হতে একটু মাথায় টেনশন চলে আসলো যে ওই জায়গাটা পার হতে হবে একা একা। তো যাই হোক, এরকম চলতে চলতে একসময় আসলেই দেখলো যে রোদ বাড়ছে, বেলা বেড়ে গেছে, আর সে ওই বনের কাছাকাছি চলে আসছে। দেখতে পাচ্ছে দূরে গাছগাছালি এরকম বাতাসে নড়তেছে, গাছের উঁচু উঁচু ডালগুলো এরকম এরকম নড়তেছে, যেখান থেকে রাস্তাটা বনে ঢোকা শুরু করছে। তো যাই হোক, এক সময় ঘোড়া নিয়ে ঢুকে গেল অলোক সেখানে, এবং ওই বনের ভেতরে, মানে যেখান দিয়ে রাস্তাটা গেছে ওই জায়গাটা বেশ ছায়া ছায়া। এই ছায়ার কারণ হচ্ছে দুই পাশে বেশ উঁচু উঁচু গাছ, বেশ উঁচু গাছ, মাথার অনেক উপরে। সেখানে সেই গাছের ডালপালাগুলো ওখানে পাতলা হয়ে গেছে, মানে হালকা হালকা ডালপালা, আর সেগুলোর মধ্যে পাতাগুলো বাতাসে তিত্তির করে কাঁপতেছে, ডালগুলো নুয়ে নুয়ে যাচ্ছে খানিকটা, আর সেই শব্দটা শব্দ তরঙ্গের মতো ছড়ায় যাচ্ছে পুরো জায়গায়, মানে একটা সুন্দর শব্দ হচ্ছে, সর করে একটা সুন্দর শব্দ হচ্ছে। এটা বেশ ভালো লাগতেছে, ছায়াটাও বেশ এনজয় করতেছে অলোক। কিন্তু এই জায়গায় যে জনমানবহীন একটা অবস্থা, এটা কিন্তু তার কাছে কেমন লাগতেছে, একটু ভয়ও লাগতেছে যে সামনে না আবার কোথায় কোন বন্য পশু বের হয়ে আসে। বাঘের কথা প্রচলিত আছে, মানে এখন তাদের এলাকায় ওইভাবে সে শোনে নাই যে বাঘ কাউকে আক্রমণ করছে, কিন্তু বেরোতে তো পারেই, তখনকার সময় কিন্তু এগুলো হতো, বাঘ হরিণ এগুলো নিয়ে চিন্তা আছে। যাই হোক, তারপরও সে এগোয়ে যাচ্ছে, একেবারে নীরব দেখে ভয় লাগতেছে, গা কাটা দিচ্ছে। এদিকে তাদের সেই প্রণব বাবুর বলা সেই প্রেতের কাহিনী, ভূতের কাহিনী মনে পড়তেছে, যে এখানে প্রেত আছে, ভূত আছে, এগুলো শুনে। তো যাই হোক, এরকম এগোয়ে যেতে যেতে হঠাৎ দেখে দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে কি জানি আসতেছে, এদিকে আসতেছে। তো ভালো মতন দেখার চেষ্টা করলো সে, চলতে চলতে হঠাৎ দেখলো যে হ্যাঁ, আরো দৃষ্টিগোচর হলো মানে একটা গাড়ি আসতেছে, দুইটা ষাঁড় হেঁটে আসতেছে। দেখলো যে হ্যাঁ, 2 ষাঁড়ে টানা একটা গাড়ি, এবং সেটার পেছনে মাটির অনেক জিনিসপত্র, কোনো কুমার নিয়ে আসতেছে, কুমারের লোকজন। তো দেখলো যে হ্যাঁ, ওখানে 2জন মানুষ বসা, ওই ষাঁড়ের গাড়ি টেনে ওই মাটির জিনিসপত্র বয়ে আনতেছে। তো তাকে দেখে তো তারা খুব অবাক, ওই ষাঁড়ের গাড়ির লোকজন, মানে জমিদার এখান থেকে যাচ্ছে, মানে তিনিও তো জমিদার আর কি। তো তাকে দেখে তাড়াতাড়ি তারা ওই যে করলো, মানে তাদের নমস্কার করলো হাত তুলে, এবং তিনিও তাদের হাত তুলে উত্তর দিলেন। তো তারপর তারা পার হয়ে গেল এক সময়, তিনিও যাচ্ছেন,
তো তারা পার হয়ে যাওয়ার পর অনেকক্ষণ কিছুই দেখলেন না। তিনি চলছেন তো চলছেন, জঙ্গলের মধ্যে পাখির শব্দ, নীরবতার মধ্যে পোকামাকড়ের ডাক, এগুলো দেখতে দেখতে এক সময় তিনি বের হয়ে আসলেন আবার সেই ফসলের মাঠ। যাই হোক, চলতে চলতে এক সময় তিনি সেই তার বন্ধু বিকাশদের জমিদারি এলাকায় প্রবেশ করলেন এবং সেখানেও তিনি বেশ ঘোড়া ছুটিয়ে চললেন, থামাইলেন না। তখন কিন্তু অলরেডি দুপুর গড়ায় গেছে, বিকেলের দিক হয়ে গেছে। তো চলতে চলতে চিন্তা করতেছেন যে আমি যে কিভাবে ফিরে আসবো, নাকি আমার আজকে থাকতেই হয়, এটা ভাবতেছেন তিনি। তো চলতে চলতে এক সময় তিনি বিকাশদের ইসে চলে আসলেন বাড়িতে। তো তাকে দেখে তো বিকাশ খুব অবাক, এবং সে একা আসছে দেখে আরো অবাক। সে নিজেই দৌড়ে আসলো, এসে বললো কি অবস্থা। যাই হোক, তার ঘোড়া টোড়া রাখার ব্যবস্থা করলেন, তাকে নিয়ে গেলেন, যে খাওয়া দাওয়া হলো বেশি। তো খুব খুশি বিকাশ, খুব খুশি যে এরকম অলোক চলে আসছে। তো বলছে যে একা একা কেন আসলা, একা আসাটা তো ঠিক হয় নাই। হ্যাঁ, এরকম রাস্তায় কত বিপদ আপদ, মানে কি বিপদ আপদ, আমাদের তেমন কোনো শত্রু নাই, আর তোমাদেরও মনে হয় এখানে তেমন কোনো শত্রু নাই, তোমরা তো ভালোই এখানে চালাও, আর আমি তো তোমাদের গেস্ট, তো সুতরাং আমাকে সবাই ভালোই জানবে, খারাপ জানার কথা না। তো যাই হোক, তখন বিকাশ বলে যে আচ্ছা আসো আমরা আগে নাস্তা করি, তারপর তো চা নাস্তা খায় তারা। তারপরে বিকাশ বলে তুমি আজকে রাতে থেকে যাবে আমাদের এখানে। তো অলোক বলে যে না, রাতে থাকাটা সম্ভব হবে না, বিকাল গড়িয়ে যাওয়ার আগেই আমি রওনা দিয়ে দিব তোমাদের এখান থেকে। আমি আসলে বের হয়েছিলাম, আমার ভালো লাগতেছিল না, মনটা কেমন আনচান করতেছিল, অস্বস্তি লাগতেছিল। এই যে আসছি রাস্তা দিয়ে চলে আসছি একা একা, এটাই ভালো লাগতেছে। তো বিকাশ বলে যে না আসো, তোমাকে ওইটা ব্যবস্থা করবো, যাওয়ার সময় অসুবিধা নাই, থাকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু তুমি যেহেতু বলতেছো চলে যাবা, তো দেখি তোমাকে আমি লোক দিয়ে দিব তোমার যাওয়ার পথে। তো অলোক বলতেছে আচ্ছা অসুবিধা নেই, আগে সেটা দেখা যাবে, চলো। তো একটু হাঁটাহাঁটি করি। তো বিকাশ তাকে নিয়ে হাঁটতে বেরোলো, হাঁটতে হাঁটতে নিয়ে গেল তাকে যেখানে সে নতুন দাবা খেলার একটা ওই যে শতরঞ্জ বলে সেটাকে, বড় একটা এরকম বড় শতরঞ্জি যেখানে দাবার কোর্ট থাকে, ওটা বসেছে বড় বড় গুটি। তো ওগুলো নতুন আনাইছে, ওটা দেখালো, বলো দেখো কি সুন্দর কাঠের গুটিগুলা নতুন চকচক করতেছে। তো দেখলো, দেখে খুব খুশি। সে তো দাবা খেলতে বলতেছে আজকে তো সময় নেই, আজকে তো বেলা শেষ হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। বলে তাহলে তোমাকে আরেকটা সারপ্রাইজ দেখে আসো। তো অলোক বলে কি সারপ্রাইজ, বলে আর আসুই না। তো নিয়ে গেল তাকে হাঁটতে হাঁটতে তাদের যে মূল বাড়ির পেছনের দিকে, ওখানে কতগুলো ঘর আছে। তো একটা ঘরের কাছে গিয়ে বিকাশ তার লোককে বললো যে ভেতরে খবর দাও যে ছোট জমিদার বাবু আসছেন। তো খবর দেওয়ার পরে তাকে নিয়ে গেল আস্তে করে সাথে করে। তো অলোককে নিয়ে তিনি হেঁটে ঢুকলেন, দেখলেন একটা কামরা, বেশ বড়ই কামরাটা, বেশ ভালোই প্রশস্ত, এবং এটা মোটামুটি সুন্দর পরিষ্কার করে সাজানো, বেশ ফার্নিচার আছে ভেতরে। তো সেখানে ঢুকলো অলোক, ঢোকার পর দেখলো যে একটা জায়গায় একটা চৌকির মতো রাখা, মানে একটা বিছানা আর কি। তো সেটার উপরে একটা মহিলা বসা, মানে একটা মেয়ে মানুষ, বুঝতে পারছেন তিনি, মাথার মধ্যে কাপড় দিয়ে ঢেকে বসা, মানে মাথা ঢেকে রাখছে। তার পাশে কয়েকটা আরো মেয়ে মানুষ বসা, এবং তারা ওইভাবে মাথা ঢাকা না, কিন্তু তারাও কেমন জানি তার সামনে নিচু হয়ে আছে, এবং মাথা নিচু করে কি কি বলতেছে এরকম। তো বিকাশ অলোককে হাত দিয়ে বললো একটু চুপ থাকতে, এবং সামনে যেয়ে তাকে বললো যে আমার বন্ধুকে নিয়ে আসছি, ওর সম্পর্কে কিছু বলুন। তো ওই মহিলা মাথা একদিকে কাত করে রাখছিল, মানে মাথায় বড় ঘুমটা টানা, চেহারা তো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা মেয়ে মানুষ ঘুমটা টেনে বসে আছে, মাথা একদিকে কাত করে রাখছিল। তো বিকাশ এই কথাটা বলার সাথে সাথেই মহিলাটা মনে হলো মাথাটা সোজা করছে এরকম করে। তো সোজা করে এমন ভাবে মাথাটা করলো, দেখে মনে হইতেছে অলোকের দিকে সরাসরি তাকায় আছে। তো অলোকের দিকে কিছুক্ষণ তাকায়, অলোকের অস্বস্তি লাগা শুরু করলো, গায়ে কাটা দিচ্ছে কেমন জানি, মানে পরিবেশটাই কেমন জানি, এবং ওই পাশের যে মহিলাগুলো ওগুলো জানি কি জানি মানে বিড়বিড় করে পড়তেছে, এটা তো অলোকের আরো অস্বস্তি লাগতেছে। তো মহিলা এরকম করে নিজের হাত ঝাড়া দিল। তো অলোক তাকায় দেখতেছে দুই হাত এরকম করে ঝাড়া দিচ্ছে, এবং তার হাতে চুড়ির মতো পরা, এগুলো শব্দ হচ্ছে। হাতগুলো দেখে মনে হচ্ছে বেশ বয়স্ক একটা মহিলার হাত, এরকম দুইটা ঝাড়ার সাথে সাথে কয়েকবার এরকম দুইটা হাত একসাথে বাড়ি দেওয়ার সাথে সাথে হাতের মধ্যে কোত্থেকে জানি গোলাপ ফুল আসলে এতগুলো, মনে হলো মানে সে বাতাস থেকে বের করছে একটা তোড়া গোলাপ ফুলের, এবং সে গোলাপ ফুলের তোড়াটা অলোকের দিকে বাড়ায় ধরে বলল খুব শিগগিরই তুমি বড় জমিদার হবা, খনখনা কণ্ঠ। এবং যেমন ভাবে বলছে শুনে কিন্তু গায়ে একদম শিরশির করে উঠছে অলোকের। অলোক তাকায় দেখতেছে যে বিকাশের চোখও বড় বড় হয়ে গেছে শুনে, গোলাপগুলো দেখে এবং কথাটা শুনে। তো অলোক নিজের অজান্তেই হাত বাড়াই দিচ্ছে গোলাপটা নিতে। সে তাকায়, তার কাছে মনে হচ্ছে মানে একটু আগে কিন্তু দেখছে বয়স্ক মহিলার হাত, এখন দেখতেছে খুব সুন্দর দুইটা হাত, কোনো তরুণীর যদি সুন্দর হাত থাকে সেরকম চুড়ি পরা সেরকম, এবং হাতের মধ্যে এরকম মেহেদির মতো দেয়া পুরো লাল, এরকম তার দিকে গোলাপের তোড়াটা বাড়ায় ধরছে। অলোক নিজের অজান্তেই গোলাপটা হাত দিয়ে ধরলো, মানে গোলাপের তোড়াটা, মানে ওখানে প্রায় 8-10টা গোলাপ ফুল আছে, ঘ্রাণ বেরোচ্ছে। অলোক ওই ফুলের তোড়াটা ধরার সাথে তার মনে হচ্ছে সে একটা ইলেকট্রিক শক খেয়েছে শরীরে, এরকম লাগছে তার কাছে। তো সে মানে নিয়ে কেমন যেন একটু অস্বস্তি ফিল করলো।
তো বিকাশ বলল যে এই গোলাপ আপনি কোত্থেকে পেলেন? এরকম জাদুর গোলাপ নিয়ে কেন আমার অতিথিকে দিলেন? এটা তো ঠিক না। আপনি কোনো কিছু দেওয়ার থাকলে আমাকে আগে বলতেন, এভাবে দেওয়াটা ঠিক হয়নি আপনার। তো তখন ওই মহিলা হাসতেছে, হেসে বলতেছে কি, ভুল হলে ক্ষমা করে দিয়েন হুজুর, বলে আবার সে মাথা নামায় রাখছে এবং হাসতেছে, খিলখিল শব্দ আসতেছে। তো বিকাশ বেশ কেন জানি মনে হলো একটু অপমানিত ফিল করলো। তো সে তাড়াতাড়ি অলোককে বললো যে চলো। তো বের হয়ে আসলো। তো বের হয়ে আসার পরে ওই ঘর থেকে বেরোনোর পরেই অলোকের কেমন জানি একটু লাগলো, মনে হলো যে একটা ঘোর কেটে যাচ্ছে। ঘোর এতক্ষণ মনে হয় সেটা ঘোরের মধ্যে ছিল। তো সে বিকাশকে বললো, এটা কি ঘটনা, কি এটা কি ব্যাপার? তো বিকাশ বললো যে আর বলো না, কিছুদিন জাদু টোনা ডাকিনির উপরে বই পড়ছিলাম, বই নিয়ে একটু স্টাডি করছিলাম। তো সেইগুলো স্টাডি করতে করতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করছিলাম বিভিন্ন জিনিস দেখার জন্য। তো এই মহিলার সন্ধান পাইছিলাম, পরে যখন তাকে আনাইছি সে এখন এখানে এসে বিভিন্ন জিনিস দেখায়, বিভিন্ন জিনিস বলে, ভবিষ্যৎবাণী করে, অন্যরকম লাগে আর কি। তো আজকে মানে তো একদম অবাক করা কাণ্ড করলো। তোমাকে ফুলটা দিল কোত্থেকে দেখছো? বাতাস থেকে এনে দিল পুরা। আমি কিন্তু ফুলটা দেখি নাই, আশেপাশে কোনো কথা নাই, তোমাকে এনে দিল। তো তখন অলোক বলতেছে যে আমার কাছে একটু অবাক লাগলো, যে আমার তো মনে ছিল যে মহিলা বৃদ্ধা, তো মহিলা যখন ফুলটা দিল হাত দুটো দেখলাম, দেখে মনে হলো যে একেবারেই তরুণী। তো তখন বিকাশ বলছে, হ্যাঁ আমিও তো সেরকমই দেখলাম, আমার কাছে খুবই অন্যরকম লাগলো। এইরকম জিনিস কিন্তু সে এর আগে করে নাই, আজকে তুমি আসার পর করলো। তো তখন অলোক বললো যে যা ভাই, আজকে চলে যাই, আমার আজকে আর সময় নাই, আমাকে যেতে হবে, অলরেডি তো বিকাল পড়ে যাচ্ছে দেখো। তো বিকাশ বললো যে আমি তোমার সাথে লোক দিয়ে দিই, দুইজন একেবারে তোমার ওখানে পৌঁছে দেবে, তোমার ওখানে থাকবে রাতে, এবং তারপর তারা চলে আসবে। তো অলোক বলতেছে তার আর প্রয়োজন নাই, আমি যেহেতু আসতে পারছি আমি যেতেও পারবো একা, কোনো অসুবিধা নেই, একটু অন্ধকার হয়ে গেলেই বাকি। তো বিকাশ বলছে না, সেটা তো আর হয় না, তুমি আসো আগে, আমার ইসে আসো, বৈঠকখানে আসো, ওখান থেকে আমি মানুষ ঠিক করে দিচ্ছি, ওরা যাবে তোমার সাথে। তো যাই হোক, তারা আসলো, অলোক আর বিকাশ তাদের বৈঠকখানে। ওখানে বসতে বসতেই দেখলো যে তাদের একজন লোক অলোকের ঘোড়াটাকে নিয়ে আসছে তৈরি করে, ওইটাকে খাওয়া দাওয়া রেডি করে রাখছিল। তো ওইটা আসছে, অলোক নেমে আসলো ওখান থেকে এবং দেখলো একটু পরে দুইজন লোকও আসছে ঘোড়ায় করে, বিকাশের লোক, তারা এসে দাঁড়াইছে। তো অলোক তার ঘোড়ার কাছে যেতেই দেখলো ঘোড়া খানিকটা অসহিষ্ণু হয়ে গেছে তাকে দেখে। মানে সে কিন্তু তার মালিকের সাথে খুব ভালো টিউন্ড, কিন্তু এইবার সে অলোককে দেখে জানি কেমন করতেছে, ছটফট করতেছে কেমন জানি। তো অলোক মানে তাকে ঘাড়ে হাত বুলাই দিল, কিন্তু দেখলো যে না, তার মানে ঠিক হচ্ছে না, ছটফট করতেছে। তো সে আর কিছু না করে অগত্যা ঘোড়ায় উঠে বসলো এবং তার হাতে সেই গোলাপের তোড়াটা আছে। গোলাপের তোড়াটা বেশ সুন্দর, তার কাছে বেশ ভালো লাগছে, এটা ফেলতে পারতেছে না সে, বা রেখেও যেতে পারতেছে না, খুব সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে, কেন জানি তার একটা আকর্ষণ হয়ে গেছে এটার প্রতি। আর ঘোড়াটা মনে হচ্ছে একটু অস্বস্তি ফিল করছে, সে যে গোলাপের তোড়াটা হাতে নিয়েছে সেটা যে সে এরকম নাকের কাছে নিল, ঘোড়াটা মনে হলো আরো অস্বস্তি ফিল করতেছে, কেমন ঘড়ঘড় করতেছে। তো যাই হোক, বিকাশও একটু অবাক হয়ে তাকালো ঘোড়ার আচরণ দেখে। তারপর অলোক বললো আচ্ছা ঠিক আছে বন্ধু, বিদায় নিচ্ছি, দেখা হবে বলে রওনা দিয়ে দিল। তো বিকাশও হাত নাড়লো, চলা শুরু করলো ঘোড়া। তাদের ঘোড়া চলছে ফিরতি পথ ধরে, আগে চলছে অলোক এবং তার পেছনেই সেই দুইজন ঘোড়সওয়ার যারা বিকাশের লোক। তো বেলা কিন্তু পড়ে যাচ্ছে, সূর্য ডুবু করতেছে এবং দেখা যাচ্ছে যে জঙ্গলের গাছপালার মাথায় সূর্য ডুবে যাচ্ছে, নেমে যাচ্ছে। তো ওই দুইজন নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতেছে। তো সব কথাগুলো বুঝতেছে না অলোক, আর সে তো তাদের সাথে আসলে গল্প করার মতো না, বা কি গল্প করবে সেরকম কোনো সাবজেক্টও নাই তার কথা বলার, যদিও সে বেশ ওপেন মাইন্ডেড মানুষ, কথা বলতে কোনো সমস্যা নাই তার। যাই হোক, সূর্য এরকম নামতে নামতে গাছপালার আড়ালে চলে গেল এবং তখনই তারা ওই জঙ্গলের দিকে ঢোকা শুরু করলো। গাছপালা মানে বাড়তেছে দুই পাশে। তো এক সময় গাছপালা বাড়তে বাড়তে বেশ ডেন্সড হয়ে গেল এবং এখন আর দিনের আলো দেখা যাচ্ছে না, অন্ধকার, আলো আধারি, মানে হালকা আলো আছে গাছের ফাঁক দিয়ে আসে, আর বাকি জায়গাটা অন্ধকার কিন্তু এর মধ্যে দিয়ে চলতেছে। এবং এই যে বিকেলের সময় যে এক ধরনের পোকার ডাক, এগুলো শুরু হয়ে গেছে জঙ্গলের মধ্যে। তো পেছনে দুজন বলল অলোককে যে হুজুর, আমরা কি লণ্ঠন জানবো? তাদের ঘোড়ার মধ্যে লণ্ঠনের জ্বালানোর মতো ব্যবস্থা আছে, ঝোলানোর। তো অলোক বলল জ্বালাও, যদি সম্ভব হয় জ্বালিয়ে নাও। তো তখন তিনিও থামলেন আর ওই দুজন নেমে লণ্ঠন জ্বালানো ঘোড়ায়। তো তখন তারা আস্তে করে ঘোড়া সামনে এনে বলল যে হুজুর, আমরা একজন সামনে থাকি, একজন পেছনে থাকি। অলোক বলল, অলোকের কাছে কেমন একটু অস্বস্তি লাগে ব্যাপারটা। সে বলল তোমরা দুইজনই সামনে চলে যাও, আমি তোমাদের পেছনে পেছনে আসতেছি, কোনো অসুবিধা নেই, তোমাদের এই লণ্ঠনের আলোয় আমি পথটা দেখতে পাবো, কোনো সমস্যা হবে না। তো তারা দুইজন লণ্ঠন জেলে নিল, ঘোড়ার দুই পাশে এরকম ঝুলানো এরকম লণ্ঠনের মতো, সেগুলো জেলে তারা সামনে চলে গেল দুইজনই, এবং মানে মোটামুটি একটা ক্লোজ ডিস্টেন্স রাখলো
অলোকের সাথে, আর অলোকও তাদের ফলো করে করে পেছনে যাচ্ছে। এই লণ্ঠনের আলো, হালকা আলো পড়তেছে বনের মধ্যে, অন্ধকার, এবং ওই যে আলো, ওই আশেপাশে যে আকাশের আলো ছিল ওইটা অনেকটা প্রায় নিভে গেছে এরকম, সেটা প্রায় নিভে গেছে। এই লণ্ঠনের আলো যতটুকু যাচ্ছে ততটুকু রাস্তা দেখা যাচ্ছে, আর অলোক ওই আলো দেখে দেখে তাদের সাথে সাথে চলতেছে। তার হাতে সেই গোলাপের সেই ইটা আছে এখনো, সেই তাকে যে তোড়া দিছে গোলাপের, সেখান থেকে একটা ঘ্রাণ ছুটতেছে, এবং ঘ্রাণটা কেমন যে নেশা ধারানো, মনে হচ্ছে অলোকের মাঝে মাঝে মাথা ধরে যাচ্ছে এরকম। তো এই অবস্থায় চলতে চলতে অনেক দূর তারা চলে আসছে। এখন অলোক ওদের সাথে তার কথা বলে না, তারাও দেখতেছে নিচু স্বরে আগে কথা বলতেছিল, এখন আর বলতেছে না, তারা চুপচাপ এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তারা কেন যেন ভীত। আর অন্ধকার যত বাড়তেছে মনে হচ্ছে বনের মধ্যে নিশাচর যে পোকা মাকড় এগুলোর ডাকগুলা বেড়ে যাচ্ছে বেশ। তো বেশ খানিকটা চলার পর হঠাৎ করে দূর থেকে একটা ডাক শোনা গেল, কেমন জানি একটা ডাক, অদ্ভুত ডাক। এই ডাকের সাথে অলোক পরিচিত না। দেখলো, অলোক খেয়াল করলো যে সামনের দুজন বেশ অবাক হয়ে দুজনের দিকে তাকালো, মনে হয় বেশ ভীত, চেহারা পাংশু হয়ে গেছে এরকম। তো তারপরও তারা কিছু বলা চলতেছে। তো অলোক বুঝতে পারলো তাদের হাত কাঁপতেছে হালকা হালকা। এরপর আবার ওই ডাকটা শুনলো, এবার একটু ঘুরে আসছে এদিক দিয়ে। তো বুঝলো যে তারা বেশ ভয় পেয়ে গেছে, এবং খুব অবাক করা কাণ্ড যে অলোক দেখলো তাদের ঘোড়াগুলা কেমন যেন অস্থির, তার নিজের ঘোড়াও কেমন অস্থির হয়ে গেছে, কেমন জানি জোরে জোরে শ্বাস ফেলতেছে, কেমন করতেছে। তো অলোক তার ঘোড়ার পিঠে হাত রাখলো, একটু শান্ত করার চেষ্টা করলো, এবং ওই দুজনও, অলোক বুঝতে পারছে যে এরা কাঁপতেছে ভয়, এরা যেতে চাচ্ছে না সামনে। মানে অলোক যদি না থাকতো তাদের পেছনে, তাহলে তারা হয়তো এখান থেকে চলে যেত, সামনে আর বাড়তো না। তো এই অবস্থায় দূরে একটা চিৎকারের মতো শব্দ শোনা গেল, একদম তীক্ষ্ণ একটা চিৎকার। এই চিৎকারের শব্দটা মনে হচ্ছে মানুষ যদি চিৎকার করে কোনোভাবে সেরকমই। তো অলোকের কাছেও কেমন যেন বুকের মধ্যে কাঁপন ধরলো চিৎকারটা শুনে। তো দেখলো যে সামনের দুইজন লিটারেলি মনে হচ্ছে কাঁপতেছে, এরকম লাগলো তার কাছে, যে এই দুইজন লোক তাকে অ্যাকম্পানি করে নিয়ে যাচ্ছে, তারা মনে হয় কাঁপতেছে। আর এই সময় আস্তে আস্তে কুয়াশা ছাওয়া শুরু করলো গাছপালার ফাঁক দিয়ে। এই মানে পুরো সিনারিওটাই বেশ ভয়ঙ্কর। আর ওই দুজন যারা বসে আছে ওরা দুজন মনে হচ্ছে ভয়ে পাংশু হয়ে যাচ্ছে। তো অলোক চিন্তা করলো ওদের একটু সাহস দেওয়া দরকার। অলোক একটু সামনে চলে আসলো, এসে বললো যে কি কোনো সমস্যা, তোমরা ভয় পাচ্ছ কোনো কারণে? বলে না হুজুর, এগুলো একটু অন্যরকম, মানে এখন আমরা যেরকম দেখতেছি গাছপালার মধ্যে জঙ্গলের রাস্তা এরকম থাকে না, মানে এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে যায় না হঠাৎ। আর ওই যে চিৎকার শুনছেন, চিৎকারটা আসলে আমাদের এখানে বলে যে এখানকার প্রেত যদি ডাকে জঙ্গলে সেরকম। তো তখন অলোক হেসে দেয়, হেসে দিয়ে বলে কি যে এরকম কিছু না, চলো তোমরা, এটা কোনো প্রাণী হবে ডাকতেছে এরকম। তো যাই হোক, তাদেরকে একটু মানে শান্ত করার চেষ্টা করছে অলোক। এর মধ্যে দেখলো যে কুয়াশা আরো ভারী হয়ে যাচ্ছে, বেশ ভারী হচ্ছে। চলতে চলতে বেশ সামনে আসার পর দেখলো যে কুয়াশায় সামনের কিছুই দেখা যাচ্ছে না। তাদের যে লণ্ঠনের আলো বেশ খানিকটা মানে জায়গা কেমন জানি লালচে করে ফেলছে, আর তারপর কিছু দেখা যাচ্ছে না, সামনে তো দেখাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো চলতে চলতে হঠাৎ তারা একটা জায়গায় আসলো, ওইখানে উপরের মানে আকাশটা একটু ফাঁকা বের হয়েছে, সেখান থেকে হালকা চাঁদের আলো পড়ছে। ওইখানে হঠাৎ করে অলোক দেখলো যে সামনে কেউ একজন বসে আছে দূরে, রাস্তার উপরে বসা, মনে হচ্ছে যে সাদা রঙের কিছু একটা বসা। তো সামনের যে ঘোড়সওয়ার দুজন ছিল ওরা বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু চলতে চলতে আর একটু সামনে চলে গেছে। চলতে চলতে যখন আরেকটু সামনে আসে তখন দেখলো সামনে একটা মহিলা বসা মনে হচ্ছে। অলোকের কাছে মনে হলো সে যে ওই যে মহিলাটাকে বসা দেখছিল বিকাশের ওখানে, সেই মহিলাটা এখানে বসা, এবং ওই জায়গায় কুয়াশাটা খানিকটা মানে ফিকে হয়ে গেছে, এবং ওই যে তার যে ঘুমটা দিয়ে ঢেকে রাখছে মাথা সেরকম। তো ওই ঘোড়সওয়ার দুইজন ওই মহিলাটাকে বসা দেখেই তাদের ঘোড়াগুলোর দুই পা উঠায় দিল একদম, এবং ভেসা রব করলো, মানে চি করে ডাক দিল। ডাক দিয়ে দুইটা ঘোড়া ছেড়ে দৌড় দিল, মনে হলো যে ঘুরে দুই পাশের দিকে বের হয়ে গেল। অলোক একটু অবাক হয়ে গেছে, অলোকের ঘোড়াও কিন্তু বেশ মাথা নাড়া শুরু করলো এবং পা খোটা শুরু করলো, আর সামনে যাবে না সে, সেরকম করতেছে। তো অলোক অবাক হয়ে গেল যে ব্যাপারটা কি। অলোক তার ঘোড়াকে শান্ত হতে বলতেছে, এবং ওই দুজনের দিকে তাকায় দেখলো যে তারা দুজন নাই, ছুটে চলে যাচ্ছে, তাদের ঘোড়ার খুরের শব্দ পাওয়া যাচ্ছে, আলো ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যাচ্ছে। যেহেতু লণ্ঠনগুলা ওই ঘোড়ায় ছিল, সে অন্ধকারের মধ্যে পড়ে গেছে। ওই ফাঁকা জায়গাটার মধ্যে যতটুকু চাঁদের আলো আছে যতটুকু দেখা যাচ্ছে, মহিলাটাকে সে দেখতে পাচ্ছে যে মহিলাটা ওখানে বসে আছে চাঁদের আলোতে হালকা, এবং সেই সাদা রঙের কাপড় পরা, মাথাটা ঢাকা অনেকখানি, আর তার ঘোড়া মানে অন্যরকম আচরণ করতেছে।
মানে একদম পা ছুটতেছে, মনে হচ্ছে সে ফেলে দিবে এক সময় ঝাড়া দিয়ে। অলোকের মাঝে ফিল হচ্ছে, কারণ সে তো তার ঘোড়াকে চেনে, মনে হচ্ছে অলোককে সে ফেলে দিবে পিঠ থেকে, এরকম একটা অবস্থা। তো অলোক হঠাৎ করে তার হাতের এই গোলাপ ফুলগুলোর দিকে তার নজর আসলো, যে মনে হলো যে এটা থেকে বেশ তীক্ষ্ণ ঘ্রাণ বেরোতেছে। সে কি করবে, সে তাকায় দেখলো যে গোলাপগুলো এই ছাদের আলোতে লাল থেকে কালো হয়ে গেল, মানে কালচে হয়ে গেল। এবং মনে হলো মারা গেলে যেরকম হয়, ফুলগুলো যেমন কয়েকদিন ফুলদানিতে রাখলে যেরকম মারা যায়, সেভাবে এরকম করে নেতায় গেল একসাথে। এবং তখন মনে হলো যে সামনের মহিলাটা হাসলো, কেক 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 করে একটা হাসি দিল। তো অলোক রাগের চোটে ফুলের তোড়াটা ছুঁড়ে মারলো ওইদিকে, তো ওইটা মাটিতে ছাপ করে পড়লো, আর তার ঘোড়াটা প্রচন্ড শব্দে চিহি করে 2 পা উঁচা করে তাকে ফেলে দিল পিঠের থেকে। অলোক ঘোড়া থেকে পড়ে গেল এবং সে বুঝতে পারলো না কয়েক সেকেন্ডের মধ্যে সে পড়ছে। সে ভালো ঘোড়া চালায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। তো ঘোড়ার পিঠ থেকে সে যখন পড়ে গেছে, পড়ে যে সে বোঝার চেষ্টা করতেছে যে আমি কোথায় পড়লাম। সে তাকায় দেখতেছে তার ঘোড়া ছুটে একদিকে চলে গেল, আর সামনে ওই মহিলা উঠে দাঁড়াইছে, তার হাতের মধ্যে কিছু একটা এরকম। সে বুঝতে পারছে না এটা কি, দেখে অনেকটা মনে হচ্ছে কোনো বেল যদি থাকে, বেল, সেরকম বেলের মতো। তো সে বেলটা নিয়ে ছুঁড়ে মারলো মাটিতে প্রচন্ড জোরে। বেলটা ঠাস করে ফুটলো এবং একটা ধোঁয়া বেরোলো মনে চারিদিকে। অলোক কিন্তু দেখতেছে, এবং ধোঁয়াটা চারিদিকে আচ্ছন্ন করে ফেলছে, এবং ধোঁয়াটা বিশেষ করে অলোককে আচ্ছন্ন করে ফেলছে। অলোককে যখন বেশি করে আচ্ছন্ন করে ফেললো, অলোক হঠাৎ করে মনে হলো সে ধোঁয়ার অতলে হারায় যাচ্ছে, সে তার জ্ঞান আর থাকতেছে না, মানে সে আর সেন্সে নাই। তো অলোক জ্ঞান হারায় ফেললো সেখানে। অনেকক্ষণ পর নাকি অলোকের জ্ঞান ফিরছে। তো তখন সে নিজেকে আবিষ্কার করছে সে একটা গুহার মধ্যে। সে বুঝতেছে সেটা গুহার মধ্যে, এবং সেই গুহার মধ্যে কোথাও মশাল জ্বলতেছে, সেই মশালের আলো দেয়ালের মধ্যে কাঁপতেছে। আর সে ফিল করলো যে সে এক জায়গায় পড়ে আছে, একটা কর্নারে পড়ে আছে, হাত পা নাড়াইতে পারতেছে, অনেক ব্যথা করতেছে এরকম। তো সে কোনো মতে কষ্ট করে উঠলো, মানে হাঁচড়ায় পাঁচড়ায় উঠলো। উঠে বসে সামনে যেয়ে দেখে যে ওই মহিলা ওরকম মাথায় কাপড় দেয়া, এবং সামনে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে, সেটার মধ্যে সে কিছু ফেলতেছে ওইখানে। তো অলোক ছোটবেলা থেকে এইসব ঘটনা শুনছে যে এরকম জাদুবিদ্যা চর্চা করে ডাইনিরা। তো সে পুরা মিল পেল ব্যাপারটার সাথে, যে এরকম একটা ডাইনি, সে আগুনের মধ্যে কিছু ফেলতেছে, এবং যতবার সে ওই ফেলতেছে ততবার সেই অগ্নিশিখা দাউ দাউ করে বেড়ে যাচ্ছে। তো অলোককে উঠে তাকাতে দেখে ওই মহিলা হেসে দিল, আবার খিক 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 করে হাসতেছে। তো অলোক কাঁপতেছে। অলোক বলছে, আপনি কে, আমাকে কেন আসছেন এখানে, এটা বলতেছে। তখন ওই মহিলা আস্তে করে তার ঘোমটা সরালো। অলোক প্রথম স্টেজে দেখছিল একটা বয়স্ক মহিলা, কিন্তু পরবর্তী চোখের পাতা ফেলার আগে সে দেখলো অপরূপ সুন্দরী একটা মেয়ে দাঁড়ায় আছে। তো সে বলতেছে, কেন, তোমাকে এনে ভুল করছি এখানে? তো অলোক কেমন জানি মানে ইসে চলে গেল, একটা মানে আবার ঘোরের মধ্যে ঢুকে গেল, সে কোনো উত্তর দিতে পারতেছে না। এই সময় মহিলাটা কিছু একটা নিয়ে ছুঁড়ে মারলো আগুনে, এবং সেখান থেকে একটা ধোঁয়ার মতো কুণ্ডলি বেরোলো, এবং কেন জানি মনে হলো যে মহিলাটাই সে ধোঁয়ার সাথে মিলে গেল। এটা অলোক নিজে ওইভাবে দেখছিল, মহিলাটাই ধোঁয়ার সাথে মিলে গেল, এবং সেই ধোঁয়াটা এসে অলোকের গায়ের মধ্যে বাড়ি মারলো। কয়েক সেকেন্ড অলোক অন্যরকম ফিল করলো, মনে হলো যে তার শরীরের ভেতর থেকে কেমন জানি একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এরকম লাগছে তার কাছে। 2 সেকেন্ড সে ওরকম ছিল, তারপর সে জ্ঞান হারায় ফেললো। তো তারপর যখন অলোকের জ্ঞান ফিরছে, সে দেখতেছে সে একটা গুহার, এরকম একটা গুহার গেটের কাছে, মানে একটা গুহার মুখের কাছে পড়ে আছে, পেছনে অন্ধকার, কটু একটা কেমন গন্ধ আসতেছে, আর সে বাইরে তাকায় দেখতেছে তার ঘোড়াটা দাঁড়ায় আছে। তো সে আস্তে আস্তে হেঁটে হেঁটে কষ্ট করে ঘোড়ার কাছে গেল উঠে, এবং ঘোড়াটা তাকে নেয়ার জন্য রেডি, সেরকম শব্দ করতেছে। তো ঘোড়ার পিঠে উঠলো সে, এবং ঘোড়া ছুট লাগালো নিজের থেকে। অলোক বসে আছে এবং ঘোড়া ছুটছে, এবং খুব দুর্বার গতিতে ঘোড়া ছুটতেছে। সে ঘোড়ার পিঠের মধ্যে হাত দিয়ে বুঝতে পারলো যে ঘোড়ার শরীর আগের থেকে বেশি উষ্ণ, গরম কেমন জানি, এবং ঘোড়া ঘড়ঘড় ঘড়ঘড় করতেছে। তো অলোক তাকায় দেখলো তার ঘোড়ার চোখটা, কালো চোখটা কেমন জানি কালোর মধ্যে চকচক করতেছে, এবং সে তার কাছে মনে হলো সে ঘোড়ার হৃদস্পন্দন বুঝতে পারতেছে। তার মধ্যে নিজের, অলোক বুঝতে পারতেছে তার নিজের মধ্যে আরেকটা সত্তা আছে, এবং সে নিজে সব ভাবতেছে না, মানে নিজে একাই ভাবতেছে না, সে অন্য কোনো ভাবনাও ভাবতেছে, মানে তার মধ্যে আরেকটা সত্তা, আরেকজনের সত্তা সে উপলব্ধি করতে পারতেছে। যাই হোক, অলোকের ঘোড়া তাকে ছুটায় এক সময় তাদের প্রাসাদে নিয়ে আসলো, মানে তাদের যে বিল্ডিং, সেটা এই যে বড় ফসলের মাঠ, জঙ্গল পার হয়ে, সব পার হয়ে তাদের বাসায় নিয়ে আসলো। তো সে তাদের প্রাসাদে এসে দেখতেছে তাদের বাসা, মানে প্রাসাদের মধ্যে আলো জ্বলতেছে বেশ, এবং মনে হচ্ছে খুব সবাই খুব বরিড,
মানে বেশ একটা এখানে চলতেছে আর কি, কথাবার্তা, মানুষের মধ্যে একটা ব্যস্ততা। তো অলোকের ঘোড়া আসতে দেখে দেখালো যে কয়েকজন খুব হয়ে গেল, তারা দৌড় দিয়ে ভিতরে চলে গেল। তো অলোকের বাবাকে খবর দিবে মনে হয়। তো অলোক ঘোড়া রাখলো, ঘোড়া রেখে সে নামলো। সে নিজের ভিতরে খুব একটা স্ট্রেংথ, খুব একটা শক্তি ফিল করছে, স্ট্রেংথ মনে হচ্ছে সে খুব শক্তিশালী, এবং খুব রাগ, জিদ এবং অহংকার তার ভেতরে সে নিজে ফিল করতেছে। তার মনে হচ্ছে তার অনেক অহংকার, তার অনেক রাগ, সবাই অনেক ক্ষুদ্র তার সামনে। তো এইভাবে সে ফিল করতে করতে হেঁটে ঢুকছে খুব অদ্ভুত ভাবে। সে তাদের মূল যে প্রাসাদে ঢুকলো। তো তার বাবা দেখলো যে সে যে দৌড়ে আসতেছে দোতলার দিক দিয়ে, বলতেছে কি হয়েছে, তুমি এত এত লেট করলা, কি ব্যাপার, তুমি একলা আসছো, ওখানকার বিকাশটা তোমার সাথে কাউকে দেয় নাই, তোমাকে লোক দিয়ে পাঠায় নাই? সে বলছে সে নিজেই নিজে অবাক। তার বাবাকে বলছে, আপনি এত চিন্তা করেন কেন, আমি বড় হয়েছি না, আমি তো এখন সব পারি। বিকাশ নিজে যদি তার জমিদারি চালাইতে পারে, আমিও পারি, এখানে কোনো সমস্যা নাই। আর আমাকে লোক দিয়েছিল, আমি তাদেরকে ফেরত পাঠাই দিছি। তো নিজেই আবার চিন্তা করলো যে সে একটা মিথ্যে কথা বললো, আর নিজেই চিন্তা করতেছে তার মাঝখানের যে স্মৃতিগুলো সেগুলোর মধ্যে ধূসর ধূসর হয়ে গেছে। তো সে নিজে কিন্তু একটা মিথ্যা কথা বলছে, সে বুঝতে পারতেছে কেন বললো সেটাও সে বুঝতেছে না। তো তখন জমিদার সাহেব একটু লাভসেট হলো, তার ছেলের এরকম আচরণ সে দেখে নাই। বলছে কি তুমি ঠিক আছো? তিনি বলছে হ্যাঁ আমি ঠিক আছে, অসুবিধা নাই, চিন্তা করো না। তাই বলে সে হেঁটে চলে গেল ওখান থেকে, তার ঘরে গেল এবং সে একটা দীর্ঘ ঘুম দিছে অলোক, দীর্ঘ ঘুম। এবং ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্নে দেখছে সে। এই স্বপ্নের মধ্যে সেই মূল মানুষটাই তার আশেপাশে আসা যাওয়া করছে, যে সেটা হচ্ছে সেই বিকাশের ওখানে দেখা সেই মানে সেই জাদুকর মহিলাটা, মানে ডাইনি, সেটাই। এবং তার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, তার সাথে বন্ধুর মতো আচরণ করতেছে, তার রুমে বসা, এরকম অনেক কিছু স্বপ্নে দেখছে সে। তো পরদিন ঘুম থেকে ওঠার পর থেকে অলোক নিজের মধ্যে একটা পরিবর্তন ফিল করা শুরু করে। তার নিজের কাছে নিজেকে অনেক শক্তিশালী মনে হয় যে সে খুব শক্তিশালী, সবাই তার থেকে খুব ছোট, এবং নিজের মধ্যে অনেক অহংকার বোধ করতে থাকে সে। এবং তার কাছে মনে হয় সে সবকিছু পারবে। তার মনে হয় তাকে খুব ডিপ্রেসড করে রাখা হয়েছে। তো সে ঘুম থেকে উঠেই মানে দিনের বেলায় হেঁটে তার বাবার কাছে যায়, যে বলে যে আমাকে আপনি এখানের দায়িত্ব দেন না কেন, আপনি আমাকে দায়িত্ব দিবেন, আমি দায়িত্ব নিব, আমি তো জমিদার পরবর্তী। তো তার বাবা অবাক হয় যে ছেলে তো এরকম বলতো না কখনো। তো তার বাবা বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সবকিছুতে আস্তে আস্তে শেখানোর চেষ্টা শুরু করবো। তখন অলোক বলে যে না, আস্তে আস্তে না, সব আমাকে এখনই শেখাবেন, আমাকে আজকের থেকে বসাবেন, এরকম বলে। তো তার বাবা তার উপর রাগ করে বলে যে তুমি অতিরিক্ত করতেছো, এরকম ভাবে তোমার এই অ্যাপ্রোচ আমি চাই না, তুমি আমার সামনে থেকে যাও, বলে তাকে সরায় দেন। তো সে যখন সরে যায়, অলোক মানে সে ফিল করে যে তার বাবা তাকে মানে দায়িত্ব দিতে চাচ্ছে না, অলোক এটা ফিল করে। এবং সে নাকি মনে মনে তার বাবার উপরে অনেক রাগ হয়ে যায়, এবং রাগটা বাড়তে থাকে। তো মানে খুব সে ক্ষুব্ধ হতে থাকে, এবং তার ভিতরে, তার বুকের ভেতরে কেমন যেন একটা ক্ষুব্ধ ভাব তৈরি হয়। তো সারাদিনই সে এটা নিয়ে ভাবতে থাকে, সে কিভাবে এখানকার রাজত্ব পাবে, এখানকার জমিদারের মূল দায়িত্ব সে পাবে, এটা নিয়ে সে ভাবতে থাকে। এবং সে সারা বাড়ির মধ্যে ছটফট করতে থাকে, এদিক যায় ওদিক যায়, তো এরকম করতে থাকে। সন্ধ্যার পরে সে হাঁটতে হাঁটতে তাদের একদম পেছনের দিকের যে বিল্ডিংটা সেখানে চলে যায়। তো ওই জায়গাতে সাধারণত তাদের ওই তার বাবা বিচার আচার এগুলো বসাইতো, ওখানে বিচার আচার হতো আর কি। তো ওখান থেকে হাঁটতেছে, হঠাৎ করে সে শব্দ পায় যে ওই যে তাদের যে ওখানকার যে বিচারালয়ের যে মূল কামরাটা, তার পাশে ছপ 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 করে নুপুরের শব্দ হচ্ছে। তো সে ওখানে হেঁটে যায়, কিসের শব্দ, তো দেখে হাসি, মানে কেউ একজন হাসতেছে, মেয়েলি কণ্ঠে হাসতেছে, এবং মনে হচ্ছে তার সাথে দুষ্টুমি করতেছে। তো সে চিন্তা করে কি, হেঁটে হেঁটে যায় কোন নারী, তাদের এখানে এরকম কোনো মেয়ে থাকার কথা না। তো সে হাঁটতে হাঁটতে ওই হাসির শব্দ ধরে ধরে যায়। তো ওই পাশে একটা শাস্তি দেওয়ার ঘর ছিল, তার বাবা সেখানে শাস্তি দিত, মানে যারা এখানে বিচারে দোষী প্রমাণিত হতো তাদেরকে শাস্তি দেওয়া হতো। এখানে সব রকম শাস্তিরই ব্যবস্থা ছিল আর কি। তো সেই শাস্তির যে ঘরটা, সেটার কাছে এসে শব্দ পায় যে ওইটার ভেতর থেকে হাসতেছে কোনো নারী কণ্ঠ। তো অলোক আস্তে আস্তে হেঁটে যায়, গিয়ে দরজা হালকা চাপ দেয়া, দরজাটা খুলে যায়। তো দরজা খোলার পরে অলোকের কাছে মনে হয় ওই ঘরের ভেতরে আর কারো প্রেজেন্স আছে। তো এটা তার কাছে কেমন যেন লাগতে থাকে, এবং সে কিন্তু নিজেই এটা ফিল করতে পারে যে মনে হচ্ছে যে কি একজন এখানে আছে এবং তার খুব পরিচিত, এরকম মনে হয়। তখন সে ঘরের কর্নার থেকে একটা কণ্ঠ শুনতে পায়, একদম সেই কণ্ঠ, যেই কণ্ঠটা সে শুনছিল বিকাশের ওখানে, সেই যে জাদুকর নারীর কণ্ঠটা। এবং তার কাছে মনে হয় যে কণ্ঠটা খুব মধুর, তাকে বলতেছে যে তুমি যা চাচ্ছ তা তো পাচ্ছ না, তুমি কি তা পেতে চাও? তো তখন মানে অলোকের কাছে অন্যরকম লাগা শুরু করে, সে মনে হচ্ছে ক্রুদ্ধ হচ্ছে আবার ভেতরে ভেতরে, মানে তার ভেতরে যে পার্সোনালিটি এটা চেঞ্জ হয়ে গেছে। তো সে বলে অবশ্যই চাই, কিভাবে পাবো?
তো তখন ওই পাশ থেকে বলে যে আমি যা বলি তাই করো। তো তখন বলে কি করতে হবে, বলে তখন ওই যে কণ্ঠটা ওখান থেকে তাকে কিছু কথা বলে, ফিস 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 করে তার কানের কাছে কিছু কথা বলে। এই কথাগুলো মনে হচ্ছে একদম তার কানে কানে বলতেছে ফিস ফিস করে, এবং অলোক এদিক ওদিক করে মাথা নাড়ে, সে বোঝার চেষ্টা করে। তার কাছে ওই কণ্ঠস্বরের যে ফিসফিসানিগুলা তার মাথার মধ্যে গেঁথে যায় একদম। তো যেটা ছিল তাকে একটা রিচুয়াল করতে বলে, সে রিচুয়াল করলে তার কাছে সব ক্ষমতা আসবে, এবং এই রিচুয়ালটা করতে হবে এই ঘরেই। আর এই রিচুয়াল যদি সে একাধিকবার করতে পারে তার ক্ষমতা একাধিক গুণ বেড়ে যাবে। এগুলো তাকে ফিসফিস করে কানে কাছে বলে, এবং অলোকের কাছে মনে হয় তার মনের মধ্যে বেশ একটা প্রশান্তি তৈরি হচ্ছে, একটা খুশি তৈরি হচ্ছে, মানে সে মনে হচ্ছে আনন্দে ফেটে পড়তেছে, এরকম লাগতে থাকে। সে নিজেই মনের আরেক অংশে অবাক হয় যে সে কিভাবে এই কথা শুনে খুশি হচ্ছে, নিজেই নিজের কাছে বিস্মিত হয়, আবার সেটা শুনে আনন্দও পাচ্ছে। যাই হোক, সেই নারী কণ্ঠ তাকে বলে দেয়, আমাকে খুঁজতে হলে সবসময় এখানে এসে খুঁজবা, আমাকে খুঁজলেই পাবা, আর তুমি তাড়াতাড়ি তোমার রিচুয়ালের প্রস্তুতি গ্রহণ করো। অলোক ওখান থেকে হেঁটে বের হয়ে যায়, তার মুখে হাসি, এবং কেমন জানি সে নিজের ভিতরে ফিল করতেছে যে সে অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এরপরে অলোক কয়দিন খুব অন্যরকম আচরণ শুরু করে, মানুষের সাথে যেমন সদাচারী ছিল সেটা তার চলে যায়, সে খারাপ আচরণ শুরু করে। দেখা যায় ছোটখাটো কারণে সে যে কোনো একজন মানুষের একটা অপরাধ বা তার সামনে দিয়ে যাওয়ার সময় কোনো একটু শিষ্টাচারের বাইরে থাকলে বা তাকে খুব একটা নোটিস না করলে সে তাদেরকে চরম শাস্তি দিত, এবং ওই ঘরে পাঠাই দিত তাদের যে ওখানে যে তার যে লোকজন ছিল তাদের দিয়ে বলতে শাস্তি দিত, এবং পরবর্তী কয়েকদিন সে নিজে হাতে শাস্তি দেওয়া শুরু করলো। আর এই ব্যাপারগুলা তার বাবার কানে গিয়ে পৌঁছালো, তার বাবা জিনিসগুলো বোঝার চেষ্টা করলো, এবং অলোকের আরো কিছু জিনিস তৈরি হলো। সে ছোটখাটো কিছু রিচুয়াল করা শুরু করলো, যে রিচুয়ালগুলো ছিল বেশ নিষ্ঠুর এবং ভয়ঙ্কর। তো যাই হোক, সেগুলো বর্ণনায় আর যাব না। তবে এই জিনিসগুলো কিন্তু অলোকের আশেপাশের মানুষের দৃষ্টিগোচর হয়েছিল, তারা কিন্তু এই জিনিসগুলো পছন্দ করেনি, কারণ তারা জমিদার বাবুকে খুব পছন্দ করতো এবং অলোককে পছন্দ করতো, কারণ তারা খুব ভালো মনের মানুষ ছিলেন। কিন্তু যখন অলোক এগুলো শুরু করলো, তারা এই ব্যাপারগুলো আস্তে আস্তে জমিদার বাবুর কানে তুললেন যে এই ঘটনা ঘটতেছে, আপনার ছেলে এগুলো করতেছে। তো জমিদার বাবু ব্যাপারটা ভালো মতো নিলেন না, তিনি এই জিনিসগুলো খেয়াল করলেন অনেকবার, এবং তিনি খেয়াল করে বললেন যে না, এই জিনিসটা তো আসলে চলতে পারে না। কিন্তু নিজের ছেলে তিনি কিভাবে কি করবেন, তিনি অনেকবার কথা বলার চেষ্টা করলেন, দেখলেন যে অলোকের গোয়ার তুমি অনেক বেড়ে গেছে, তার আচরণ অন্যরকম হয়ে গেছে। তো জমিদার বাবু তখন খবর নিলেন, তিনি একজন দরবেশের সাথে মাঝে মাঝে দেখা করতেন তার এলাকায়, মানে তার যে জমিদারি তার এলাকার এক প্রান্তে একটা দরবেশ ওখানে থাকতেন, এবং তিনি একটা পুরনো একটা তার ওখানে একটা বট গাছ ছিল, বট গাছের নিচেই একটা ছোট আবাসন করে থাকতেন। তো তিনি ওই দরবেশের কাছে যান, অলোককে না জানাই যান তার নিজের লোক নিয়ে। তো দরবেশের কাছে গিয়ে তিনি তাকে বলেন যে এই ব্যাপার, আমার ছেলের এই সমস্যা হয়েছে। তিনি জানতেন যে দরবেশের বেশ কিছু অলৌকিক ক্ষমতা আছে। তো তিনি যখন শুনলেন দরবেশ এগুলো শোনার পর অনেকক্ষণ তিনি বসে থাকলেন, বসে থেকে তিনি বললেন যে আপনার ছেলেকে কোনো খারাপ, খুবই অতিরিক্ত খারাপ একজন ডাইনি ভর করছে, তার উপর নজর পড়ছে অন্য জমিদার বাড়িতে গিয়ে, এবং সেই জমিদারের ছেলেও এটার সাথে জড়িত আছে, মানে সেও না জেনেই জড়িত আছে, মানে সেও জানতো না, তারও এই অধিবিদ্যার প্রতি তার আগ্রহ হয়েছিল, এবং সেখান থেকে আপনার ছেলেরও এটাতে জড়াই গেছে। যাই হোক, এইটা আপনার তার কাছ থেকে আলাদা করতে হবে, আলাদা না করলে কিন্তু আপনার ক্ষতি আছে, আপনার ক্ষতি, আপনার জমিদারি ক্ষতি, এবং আপনার যে এখানকার অধস্তন মানুষ আছে তাদেরও ক্ষতি। তো তখন জমিদার বাবু তাকে অনুরোধ করেন যে আমাকে সাহায্য করেন। তো বলে ঠিক আছে, আমি আপনার বাসায় আসবো, এসে দেখবো কি অবস্থা। তো এর মধ্যে একদিন জমিদার বাবু খবর পান যে অলোক তাদের বাড়িতে একটা বাজে রিচুয়াল করবে, খুব ভয়ঙ্কর রিচুয়াল। এই খবরটা তিনি শুনেন, এবং খবর শুনে তিনি তখন তার নিজস্ব একদম লোকদেরকে রেডি করে রাখেন ওই জায়গায়, যে যখন এই ঘটনা সে ঘটাবে তার আগেই তিনি ওই জায়গাটা কর্ডন করে ফেলবেন, আটকায় ফেলবেন, এবং অলোককেও পাকড়াও করবেন। আর ওই সময় তিনি সাধুকে নিয়ে আসার ব্যবস্থা করছিলেন। তো ওইরকম হয়, একদিন এরকম রাত্রে, ওই দিন ছিল অমাবস্যা, চারিদিক অন্ধকার, আর অলোক একটা বাজে রিচুয়াল করার প্ল্যান করে, এবং সেই রিচুয়ালের প্ল্যানটা হয় একদম জমিদারের যে শাস্তি দেওয়ার ঘরটা, সেই ঘরটার মধ্যেই করার কথা, এবং তাকে কিন্তু তার সাথে থাকা সেই প্রেতই এই বুদ্ধি দিছিল এই কাজটা করার, বা ডাইনি। তো সে ওইভাবেই প্রিপারেশন নেয়, এবং সে তার কিছু অসাধু মানুষও ছিল তার নিজস্ব, যে তাদেরকে পয়সা দিয়ে তিনি টাকা পয়সা দিয়ে হাত করছিলেন, তাদের মাধ্যমে কাজটা করছিলেন। তো তিনি ওই প্রিপারেশন নেন তার এই ঘরে।
তো শাস্তি দেওয়ার নাম করে একজনকে এনে রাখেন এবং যখন নাকি তার নির্দিষ্ট তিথি, সে তিথি হিসাব করে নেয় এবং সবকিছু তাকে কিন্তু সেই প্রেতই ইনস্ট্রাকশন দিতে বা ডাইনি সেই তিথিতে সে যখন ওই ঘটনা ঘটাবেন তার আগেই জমিদার তার নিজের লোকদেরকে ওখানে বসায় রাখছিলেন, তারা ওই জায়গায় ফট করে ঢুকে পড়ে। সে অন্ধকার ঘরে হঠাৎ করে বাতি জ্বেলে ফেলে, তারা অনেক বাতি জ্বেলে আটকায় এবং জমিদার নিজে যেয়ে অলোককে ধরে ফেলেন, থামিয়ে দেন, তার হাত আঁকড়ায় ধরেন এবং টেনে তাকে নিয়ে আসেন। এবং তখন নাকি অলোকের চেহারা ভয়ঙ্কর হয়ে গেছিল, প্রচন্ড শক্তি ছিল। জমিদার বাবুরও মানে শরীরে অনেক শক্তি ছিলেন, তিনি অনেক শক্তি যে টেনে আনেন, তার নিজে তিনি আহত হইতে পারতেন অলোকের তলোয়ারের আঘাতে। আর তখন দরবেশ ওখানে প্রবেশ করেন এবং দরবেশ বলেন যে অলোককে ধরে ফেলতে তার লোকদের। ধরার পর তিনি সেখানে একটা নিজের মতো একটা করেন আর কি, তার মতো একটা রিচুয়াল তিনি করেন এবং সেই রিচুয়ালে অলোকের থেকে আলাদা করা হয় সেই ডাইনিকে। এবং ওই ডাইনি যে চলে গেছিল এটা নাকি সেখানকার মানুষ যারা ছিল তারা সবাই ওই জিনিসটা দেখতে পারছিল, যে ওই যে তাদের যে বিচারের ঘর ছিল তার পেছনে নাকি গাছগাছালির মধ্যে বিশাল তুল কালাম কাণ্ড হয়েছিল, মানে ভাঙচুর ঝোপ ঝাড় ভেঙে ফেলছিল এরকম। এবং অলোক ছটফট করতেছিল, তার চোখ উল্টে গেছিল। তাকে তার অলোকের বুকের উপর দরবেশ চেপে বসে তাকে চেপে ধরে রাখছিল, অলোক ছোটার জন্য ছটফট ছটফট করতেছিল। যাই হোক, এক সময় ওটা ছেড়ে যায় যখন দরবেশের ওনার রিচুয়ালে যখন চলে যায়, তো চলে যাওয়ার সময় নাকি অনেকে দেখছে যে অলোকদের বাসার পেছন থেকে শাড়ি পরা একটা মহিলা এরকম চলে যাচ্ছে, এটা নাকি অনেকে দেখছে। তো সে পেছন ফিরে তাকাইছিল, তো যে ওই পেছন ফিরে তাকানটা দেখছিল সে নাকি এরপর অনেক দিন অসুস্থ হয়েছিল, এরকম একটা ব্যাপার ঘটে। তো যাই হোক, পরে অলোককে ছেড়ে যায়। জমিদার বাবু অলোককে কয়দিন বেশ অসুস্থ অবস্থায় ট্রিটমেন্ট করেন বাসায়, এবং ওই দরবেশ তাদের বাসায় ছিল তখন। এবং তারপরে নাকি অলোককে পাঠিয়ে দেওয়া হয় শহরে, এখানে আর রাখেন না জমিদার বাবু। অনেক দিন মানে শহরে ছিলেন, শহরে থেকে অলোক যখন মোটামুটি বেশ সুস্থ হয়েছেন এবং একটা বিশাল সময় পার করছেন, তারপর তিনি তাকে নিয়ে আসেন এখানে। আর অলোক এসেও বেশি দিন এখানে থাকতে পারেন নাই, সে এখানে এসেই নাকি আরো খারাপ ফিল করতো। তো তারপরে তাকে শহরে স্থায়ী করে দেন এবং জমিদার তো আস্তে ধীরে তার সেই জমিদারিও গুটায় ফেলতে হয় তার একটা সময়। তো যাই হোক, এটা ছিল ওই ঘটনার সময়কালের ব্যাপার আর কি, সে সময় যা ঘটছিল ততটুকুই। আর ওই যে ডাইনির ব্যাপার শোনা যায় যে বিকাশকেও নাকি বেশ ক্ষতিগ্রস্ত করছিল ওই ডাইনি। এবং ওই রাস্তার মধ্যে, ওই যে জঙ্গলের রাস্তা, ওই রাস্তা যতদিন ছিল ততদিন নাকি ওই রাস্তার মধ্যে রাতের বেলা অনেকেই দেখতো যেরকম বসে রাতের বেলা বসে থাকতো কেউ, এবং অনেক ব্যবসায়ীকেও এরকম ভাবে সেই ডাইনি বা ওইটা জিনই হবে, কোনো বাজে জিন বসে থেকে ওখান থেকে তাকে পজেস করতো এবং তাকে দিয়ে অনেক খারাপ কাজ করাইতো। তো এরকম নাকি অনেক ঘটনা ওইখানে ঘটছে একটা সময়। তো যাই হোক, পরবর্তীতে ওই রাস্তার ওখানে ওই জায়গাটাকে নাকি ক্লিন আপ করেন ওই যে বিকাশের বাবা যিনি ছিলেন, তিনি নাকি দায়িত্ব নিয়ে ওই জায়গাটাকে অনেক ক্লিন করে ফেলেন, ওই জঙ্গলেরও অনেক অংশ তিনি করে ফেলেন এবং ওইখানে তিনি তার মতো কিছু মন্দির এবং আরো জিনিসপত্র প্রতিষ্ঠা করেন যাতে এই জিনিসের প্রভাব ওখানে না থাকে। এই আর বিকাশ নাকি অনেকটা পাগলের মতো হয়ে গেছিল, যে অলোকের বন্ধু যে বিকাশ ছিল সে তো ওইখানে তাদের ওখানে নিয়ে আসছিল সেই ডাইনিকে, জাদুবিদ্যার চর্চা করতো তাকে। তো যাই হোক, এই ছিল রোমানের শেয়ার করা ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এটা ঘটনা অ্যাকচুয়ালি বলবো না, এটাকে আমি অনেকটা ফোকলোর টাইপের বলবো বা একটা রুরাল লেজেন্ড টাইপের। আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এরকম রুরাল লেজেন্ড কিন্তু অনেক আছে। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিয়ার থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হাসপাতালের মর্গের একটি ঘটনা। এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাসিন্দা, তার নাম হচ্ছে শফিকুল ইসলাম। তো তিনি তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে ঘটনাটা আজ থেকে প্রায় 13 বছর আগের ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো শফিকুল ভাই সে সময় জেলা হাসপাতালের একটা এক্স্যাক্টলি কোন হাসপাতাল সেটা বলা যাচ্ছে না, তবে জেলা হাসপাতাল যে কোনো একটা হাসপাতালের মর্গে তিনি হচ্ছে রাতের সহকারী কর্মচারী হিসেবে চাকরি করতেন। তার দায়িত্ব ছিল যে রাতের বেলা মর্গের রেজিস্টার দেখা, তারপর হচ্ছে লাশ গ্রহণের সময় উপস্থিত থাকা, এবং লাশ যখন গ্রাহক বলতে যাদের লাশ যখন নিয়ে যায় তখন আসলে তাকে সেই রেজিস্টারে
লেখা এবং সেই সময় তিনি উপস্থিত থাকতেন আর কি, এবং উপস্থিত থেকে আর কি সেটা দেয়া। তো চাকরি নেওয়ার পর প্রথম কয়েক মাস সবকিছুই স্বাভাবিক চলতেছিল, কোনো কিছুই সমস্যা হচ্ছিল না। তো সমস্যা দেখা দেয় ঠিক 4 মাস পরে, চাকরির প্রায় 4 মাস পরে একদিন রাতে তিনি একটা অদ্ভুত ঘটনা ঘটে তার সাথে। রাত তখন প্রায় 2টা বাজে। তো সেদিন মর্গে 3টি মরদেহ ছিল। সব কাগজপত্র মিলিয়ে শফিকুল ভাই অফিসে কক্ষে বসে রেজিস্টার লিখতেছিলেন। হঠাৎ করিডোর থেকে হঠাৎ একটা টলি ঠেলার শব্দ ভেসে আসে। শব্দটা একেবারেই পরিষ্কার, যেন কেউ লোহার টলি, বিশেষ করে ওই লাশ নিয়ে আসা যাওয়ার জন্য যে টলিগুলো ব্যবহার করা হয়, সেই টলিগুলো দেখেন যে একটা টলি মনে হচ্ছে যে লোহার টলি, সেটা হচ্ছে ধীরে ধীরে আসতেছে এবং তারই শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ ঠেলে নিয়ে আসতেছে। তো শফিকুল ভাই ভাবলেন যে হয়তো জরুরি বিভাগ থেকে নতুন কোনো মরদেহ আনা হচ্ছে। তো তিনি দরজা খুলে বাইরে বের হলেন। তিনি দেখলেন যে করিডোর ফাঁকা, কেউ নেই। কোনো যে এতক্ষণ যে ট্রলির শব্দ শুনতে পাচ্ছেন সেই ট্রলিও নেই। তো তিনি একটু সামনে আগালেন এবং তিনি মোড়টার মধ্যে দেখার চেষ্টা করলেন যে আসলে ট্রলি যে শব্দ শুনতেছেন সেটা আসলে কোথায় গেল। তিনি দেখার চেষ্টা করলেন, কিন্তু তিনি দেখলেন যে পুরো করিডোর ফাঁকা, কোনো মানুষের উপস্থিতি নেই। তো তিনি একটু ভয় পেলেও তিনি পুনরায় তার অফিস রুমে চলে আসেন এবং তিনি সেখানে তার রেজিস্টার খাতাটা তিনি আবার পুনরায় লিখতে শুরু করেন এবং ঠিকঠাক আছে কিনা দেখতেছেন। তো 5 মিনিট যায়নি, তিনি আবার একই রকম আগের মতো শব্দ পান। মনে হচ্ছে যে শব্দটি মর্গের ভিতরে কক্ষ থেকে আসতেছে। তো তিনি দ্রুত চাবি নিয়ে সেই মর্গের ভিতরে যান এবং দেখেন যে সব স্টিলের ট্রলিগুলো আগের যে জায়গাটায় থাকে সেই জায়গাতেই আছে। তো তিনি প্রথমে ভেবেছিলেন যে হয়তো তিনি ভুল শুনেছেন বা হয়তো তিনি এর আগে চাকরিতে আসার পর যে কলিগরা আছে তাদের কাছে শুনেছেন যে এই ধরনের অনেক রাতে নাকি ভৌতিক ঘটনাগুলো ঘটে। তো এই সময় তাকে সতর্ক করেছিলেন। তো শফিকুল ভাই তেমনটা পাত্তা দেননি, কারণ তার জীবনে কখনো তিনি ভূত প্রেত বা এগুলোর আসলে বিষয়ে কখনো তিনি অভিজ্ঞতার শিকার হননি। যাই হোক, তিনি প্রথমে ভাবলেন যে ভয়ও পেয়েছিলেন এবং তিনি এটাও মনে করলেন যে হয়তো তার ভুল হচ্ছে বা অন্য কোথাও হয়তো টলি ঠেলার শব্দটা হয়তো তিনি এখান থেকে শুনতে পেয়েছেন। তো সেদিন পর আসলে সেদিন আর তেমন কোনো কিছু হয়নি। এরপর তিনি বাসায় চলে যান। তো এর পরের দিন রাত 1টা নাগাদ তিনি হঠাৎ করিডোরের মধ্যে লক্ষ্য করেন যে মর্গের মূল দরজার সামনে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। লোকটার পরনে হলো সাদা শার্ট আর একটা কালো লুঙ্গি পরা। তো শফিকুল ভাই এগিয়ে গিয়ে জানতে চাইলেন যে আপনি কি কাকু খুঁজছেন, কিন্তু লোকটা কোনো উত্তর দিল না। সে শুধু মর্গের দরজার দিকে তাকিয়ে আছে। তো শফিকুল ভাই কয়েক কদম এগিয়ে গিয়েই সেই লোকটার যখন কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন, দেখলেন যে সেই লোকটা তার আশা দেখে সেই লোকটা হাঁটা দেওয়া শুরু করেছে এবং সেই লোকটা হেঁটে হেঁটে ওই মর্গের পিছনের দিকে চলে গেল। তো প্রথমে শফিকুল ভাই ভাবলেন যে হয়তোবা কোনো রোগীর আত্মীয় স্বজন হবে, হয়তো কৌতূহল বশত তিনি হয়তোবা এই মর্গের সামনে ভুলক্রমে চলে এসেছেন। তো তার কাছে এটা আসলে ভৌতিক ওই ভ্রমণে তিনি আসলে অনুভব করেননি, এটা তো স্বাভাবিকই মনে হয়েছে তার কাছে। কিন্তু রাসেল ভাই তৃতীয় দিন যখন তিনি রাত, বিশেষ করে যেহেতু তাকে অনেক রাত পর্যন্ত থাকতেই হয়, কারণ এই মরদেহগুলো বিশেষ করে যারা ডোম আছেন তারা ম্যাক্সিমাম সময় রাতের বেলায় হলো পোস্টমর্টমের কাজগুলো বেশি করেন। তো ওরা হলো সারা রাতই পোস্টমর্টমের কাজগুলো করেন এবং সকালের দিকে তারা বাসায় চলে যান। এই জন্য আসলে ওই কোন লাশগুলো পোস্টমর্টম করা হচ্ছে এবং কোন লাশগুলোকে সকালবেলা যাদের আত্মীয় স্বজন আছেন, লাশের আত্মীয় স্বজন তারা এসে নিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু শফিকুল ভাইকে রেজিস্টার খাতায় লিখে রাখতে হতো। এই কারণে দেখা যায় যে তাকে তিনি নাইট ডিউটি না করলেও আসলে এক প্রকার তাকে দেখা যায় যে নাইট ডিউটি করতে হতো। তিনি তার অফিস রুমে থাকতেন এবং সেখানে ঘুমাতেন। দেখা যায় যে
যখন প্রয়োজন হতো তাহলে দেখা যায় যে ওই ডোম এসে তাকে জাগাতো, বা হলো অনেক সময় যারা হলো ওই পোস্টমর্টমের দায়িত্বে থাকেন, বিশেষ করে পুলিশ এবং কিছু ডাক্তার, তারা তাকে আর কি জাগিয়ে তোলেন। তো এই 2 দিন তার সাথে ঘটে যাওয়ার পর তৃতীয় দিন তিনি আসলে সেম ভাবে ওই মর্গের সামনে একই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তো তিনি বেশ অবাক হয়ে যান, কি ব্যাপার, এই লোকটা আজকেও এখানে কেন? তো তিনি সেই লোকটা যখনই কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, তখনই সেই লোকটা আবার তার দিকে মানে তার মানে সেই লোকটার দিকে যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখনই সেই লোকটা বুঝতে পেরে সেও যেন হাঁটা শুরু করে দেয় এবং সে ওই মর্গের পিছনের রাস্তা দিয়ে দিয়ে চলে যায়। তো দ্বিতীয় দিনেও আসলে এভাবে ওই লোকটার সাথে দেখা হওয়ার পর শফিকুল ভাই নর্মালি তার কাছে বিষয়টা নর্মালি মনে হয়েছে। তো সমস্যা দেখা দেয় তৃতীয় দিন, যখন তৃতীয়বার তাকে সেই লোকটাকে তিনি দেখতে পান। এটা হচ্ছে ঘটনার 4র্থ দিন। তো 4র্থ দিনে তৃতীয়বার সেই লোকটাকে যখন তার সাথে দেখা হয়, তিনি বেশ অবাক হয়ে যান এবং বিরক্ত হয়ে যান, এবং তিনি চিন্তা করেন কি ব্যাপার, আমি লোকটার সাথে কথা বলতে চাচ্ছি বা সেই লোকটাকে যখন কোনো জিজ্ঞেস করি, সে এই মর্গের পিছনে চলে যায় কেন? সামনে তো অনেক রাস্তা আছে, তাহলে সে ঘুরে ফিরে মর্গের রাস্তাতে যায় কেন, মর্গের পিছনে যায় কেন? তো তৃতীয় দিনে সে কৌতূহলবশত সেই লোকটার পিছু নেয়, এবং যে লোক ওই লোকটা মর্গের পিছনে যে মানে অন্ধকার, ঘুটঘুরে অন্ধকার, তো ওই লোকটা মর্গের পিছনে চলে যায়, বিল্ডিংটার পিছনে, এবং তিনিও পিছু পিছু যান যে আসলে সেই লোকটা কোথায় যায় দেখার জন্য। কিন্তু রাসেল ভাই যখনই তিনি ওই লোকটার পিছনে যান এবং দেখতে পান যে সেই লোকটা ওই পিছনে একটা লাইট লাগানো ছিল দূরে, যেটা আলোতে হালকা দেখা যায়, এবং সেই সাথে একটু চাঁদনি রাতও ছিল, যেটা স্পষ্ট মানে পিছনে যদি কেউ হেঁটে যায় তাকে স্পষ্ট দেখার কথা। কিন্তু যখনই শফিকুল ভাই পিছনে গেলেন, সেই বিল্ডিংটার পিছনে, মর্গের পিছনে যে বিল্ডিংটার পিছনে গেলেন, এবং তিনি দেখতে পেলেন যে সেখানে কেউ নেই, এবং সেই রাস্তাটা একদম পরিত্যক্ত একটা রাস্তা। এই রাস্তাটা খুবই মানুষ কম ব্যবহার করে, বিশেষ করে খুব প্রয়োজন না হলে মানুষ এই রাস্তাটা ব্যবহার করে না। তো তিনি দেখেন যে সেই লোকটা ওই রাস্তা দিয়ে গেলে তিনি স্পষ্ট দেখতে পাওয়ার কথা, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে সেই লোকটা তিনি দেখতে পান যে ভ্যানিশ হয়ে গেছে। তো এতে করে তিনি বেশ অবাক হয়ে যান এবং ভয় পান। তো সেদিনের মতো তিনি তার অফিস রুমে চলে আসেন, এবং সেদিনে আসলে তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু রাসেল ভাই 5ম বার যখন, না সরি, 4র্থ বার যখন তার সাথে সেই লোকটা আবার পুনরায় দেখা দেয়, সেম টাইম, ওই 1টা থেকে 2টা, রাত 2টার সময়, ওই লোকটা মর্গের সামনে দাঁড়িয়ে আছে, একই রকমের পোশাক। এবার রাসেল ভাই, শফিকুল ভাই একটু ভয় পেয়ে যান, এবং তিনি সেই লোকটার কাছাকাছি না যেয়ে দূরের থেকে অবলোকন করতে থাকেন যে আসলে সেই লোকটা কি করে। তো তিনি যেটা দেখেন সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে সেই লোকটা 2টার সময়, রাত যখন 2টা বাজে, তখন সেই লোকটা সে মর্গের সামনে গেল, এবং মর্গে অলওয়েজ তালা লাগানো থাকে, শুধুমাত্র যখনই প্রয়োজন হয় তখন তালা খুলে দেখা যায় যে লাশ রাখা হয়, এবং যখন প্রয়োজন হয় তখন আসলে ওই তালা খুলে লাশ বের করা হয়। আর নর্মালি সবসময় কিন্তু ওই রুমের তালাবদ্ধ থাকে, আর ওটার ভিতরে আসলে হিমাগারের মতো প্রচন্ড পরিমাণ ঠান্ডা। তো এই কারণে সবসময় দরজা লাগানো থাকে, যেহেতু ভিতরে এসি মতো করে চলে, মানে ঠান্ডা রাখা হয় বিষয়, ঘরের ভিতরে বিষয়টা ঠান্ডা রাখা হয়, এই জন্য সবসময় দরজা লাগানো থাকে। তো এই শফিকুল ভাই দেখেন যে সেই লোকটা ওই মর্গের সামনে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। মনে হচ্ছিল যে সেই লোকটা ওই দরজা, মানে মর্গের যে দরজাটা আছে সেটা কোনো রকম খোলা ছাড়াই সে ঢুকে বলল। তো এটা দেখে শফিকুল ভাই তো প্রচন্ড পরিমাণে ভয় পেলেন, এবং তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে একটা চিৎকার দেন, এবং তার চিৎকার শুনে আশেপাশে ওয়ার্ডের কয়েকজন যারা আসলে নাইট ডিউটি দিচ্ছিলেন তারা দৌড়ে আসেন এবং জিজ্ঞেস করেন যে শফিকুল ভাই কি হয়েছে, আপনি চিৎকার করলেন কেন? তো পরে শফিকুল ভাই বলে যে এরকম কাহিনী। তো যারা নাইট ডিউটি করতেছিলেন তারা প্রথমে তাকে শান্ত করেন যে আসলে আপনি যেটা দেখেছেন হয়তো আপনার মনের ভুল, বা আপনি আসলে ভুল কিছু দেখেছেন, আমরা তো এর আগে কখনো এই ধরনের কোনো কিছু দেখি নাই।
যদিও তারা বলে যে আমরা আসলে এই ধরনের কিছু শুনেছিলাম, কিন্তু আসলে আমরা কখনো এই ধরনের বিষয়গুলো দেখিনি। আর আপনি মাত্র চাকরিতে জয়েন করার 4 মাস হয়েছে, তাতে আপনি এইগুলো দেখলেন। তো এভাবে আসলে এক প্রকার তাকে শান্তও দিচ্ছে, আবার তিরস্কারও করতেছে শফিকুল ভাইকে। তো পরবর্তীতে শফিকুল ভাই সেদিন আসলে সেদিন তার অফিস সময় তিনি ঘুমিয়ে পড়েন। আসলে তার সাথে আর ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি, একদম সবকিছু স্বাভাবিক। কিন্তু রাসেল ভাই সকালবেলা সেদিন ওই একটা লাশ ডেলিভারি দিতে হবে বলতে একজন একটা লাশের আত্মীয় স্বজন চলে এসেছে এবং তাদেরকে লাশটা ডেলিভারি করতে হবে। তো এই জন্য ওই দায়িত্বরত একজন পুলিশ সদস্য তাকে আসলে ডাক দিয়ে তোলেন, এবং তিনি যখন ঘুম ভাঙে তিনি দেখেন যে একদম খুবই সকাল হয়ে গেছে। সকাল মনে হয় সম্ভবত 5টা বা 5:30 বাজবে, এরকম হবে। তো তিনি আসলে যেহেতু রাত জেগেছিলেন, তো আধা ঘুম বা মানে আধা পাকা ঘুমে আর কি তার ঘুমটা ভেঙে যায় ওই পুলিশ সদস্যের ডাকে, এবং তিনি বাইরে বের হয়ে আসেন এবং জিজ্ঞেস করে যে আহ, কি লাগবে বা কি সাহায্য লাগবে। পরে পুলিশ সদস্য জানান যে গত রাতে একটা আসলে লাশ পোস্টমর্টম করা হয়েছে, তো ওই লাশটা তাদের আত্মীয় স্বজন চলে এসেছে, ওনাদেরকে ওটা দিতে হবে। তো আপনি লাশটা নিয়ে আসুন। তো উনি হলো ওই পুলিশ সদস্যের নাম সহ বলেন যে আহ, নামটা বলেছিলেন এখানে আসলে আমরা বলতে চাচ্ছি না, তো আমি ছদ্মনাম হিসেবে ব্যবহার করি যে কাজল নাম। তো বলে যে ওই কাজল নামে যে লাশটা আছে ওটা নিয়ে আসেন, ওটা তাদের আত্মীয় স্বজনকে দিতে হবে। তো রাসেল ভাই যখনই ওই শফিকুল ভাই ওই মর্গের মধ্যে চলে যান এবং তিনি সেই কাজল নামে লাশটা খুঁজে বের করেন, এবং খুঁজে বের করে তিনি হলো একটা, ওটা তো টলিতেই রাখা থাকে, জাস্ট হলো তিনি ওইটা শনাক্ত করেন এবং পরে ওয়ার্ড বয়ের মাধ্যমে আর কি ওই লাশটা আর কি তাদের আত্মীয় স্বজনকে দেওয়া হয়। তো রাসেল ভাই যখনই ওই লাশটা একটা অ্যাম্বুলেন্সে তোলা হয়, তখনই ওইখানে স্টিল দাঁড়িয়েছিলেন শফিকুল ভাই, এবং তোলার সময় ওই বিশেষ করে অ্যাম্বুলেন্সে তোলার সময় ওই লাশটার মুখের উপর থেকে কাপড়টা সরে যায়। তো তিনি বেশ অবাক হয়ে যান, কারণ নর্মালি কিন্তু লাশগুলো পোস্টমর্টম করার পরে পুরো শরীরটা সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়, আসলে মুখটা খোলার কোনো বুদ্ধি নেই বা খোলা থাকে না। কিন্তু তিনি বেশ অবাক হয়ে গেলেন যে তিনি দেখলেন যে সেই লাশটার মুখের উপর থেকে কাপড়টা খুলে গেছে এবং কাপড়টা সরে গেল লাশটা যখন তোলে আর কি ওই অ্যাম্বুলেন্সের মধ্যে। তো তখনই তিনি দেখতে পান, আরে মানে তিনি দেখা মাত্রই তিনি যেন একটা শক খেয়ে যান। তিনি দেখতে পান এটা তো সেই মানুষটা যেটা গত 3-4 দিন ধরে তিনি দেখতেছেন, এটা তো সেই মানুষটা যেটা হলো ওই মর্গের সামনে এসে ভ্যানিশ হয়ে গিয়েছিল, এবং যখনই সেই লোকটার সাথে কথা বলতে চেয়েছিলেন সেই লোকটা মর্গের পিছনে যে উধাও হয়েছিল, এটা তো সেই লোকটা। তো আসলে ভাই এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং তিনি আসলে কি করবেন বুঝতে পারতেছেন না, তিনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো যখনই তাকে জ্ঞান ফেরানো হয় এবং জিজ্ঞেস করা যায় কি হঠাৎ করে আপনার কি হয়েছে, তো তখনই তিনি বিষয়টা শেয়ার করেন যে আমি গত রাতে যে লোকটাকে দেখেছিলাম মর্গের মধ্যে ভ্যানিশ হতে, এবং যেটা দেখে আমি চিৎকার করেছিলাম, এই লোকটা সেই লোকটা। তো পরে হলো যারা ওনার কলিগ আছেন তারা বলেন যে এটা কিভাবে সম্ভব। তো এই শফিকুল ভাই আজও আসলে ওই ঘটনার কোনো আসলে তারা আসলে কোনো কিছু পাননি বলতে, এটা কিভাবে সম্ভব হলো, এটা কেন হলো, কোনো উত্তর খুঁজে পাননি। তো এটাই ছিল শফিকুল ভাইয়ের ঘটনা। তিনি তার ওই হাসপাতালে চাকরি করা অবস্থায় তিনি আসলে এটা অভিজ্ঞতা হয়েছিল তার, যদিও তিনি এখনো আসলে হাসপাতালেই চাকরি করেন তিনি জানিয়েছেন, কিন্তু তার আসলে ওই রেজিস্টারে যে চাকরিটা ছিল মর্গে রেজিস্টার করা ওটা তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু হাসপাতালে এখন অন্য একটা ডিপার্টমেন্টে তিনি চাকরি করেন। তো এখন পর্যন্ত আসলে তার সাথে ওই ধরনের ভৌতিক ঘটনাগুলো আর ঘটে নাই। এটাই ছিল তার ফার্স্ট টাইম একটা ভৌতিক ঘটনা, তার সাথে যার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা শফিকুল ভাই জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে তার হাসপাতালে যারা তাদের কলিগ আছে তাদের কাছেও নাকি
এই হাসপাতাল কেন্দ্রিক আরো ঘটনা আছে, তিনি সময় পেলে সেগুলো শেয়ার করবেন বলে জানিয়েছেন। তো রাসেল ভাই, এটা ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, আমি চেষ্টা করেছি শফিকুল ভাইয়ের মতো করে ঘটনাটা শেয়ার করার। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।